আজকে আমার বিয়ে হলো পারিবারিকভাবেই। ভাবতেই অবাক লাগছে, কালকে এই সময় আমি এক বাড়ির মেয়ে ছিলাম, আর আজ অন্য একটা বাড়ির বউ। আমি রাইসা, এবার অনার্সে প্রথম বর্ষের ছাত্রী। আর যার সাথে বিয়ে হয়েছে তার নাম রাফিদ। সে নিজেদের ব্যবসা সামলায়, এর থেকে বেশি কিচ্ছু জানি না। বিয়ের আগে একবার শুধু তার সাথে কথা হয়েছে, তাও প্রয়োজনীয় বিষয়ে। আমার এখন ওই বিয়ে করার ইচ্ছা ছিল না, অন্তত অনার্স কমপ্লিট করতে চেয়েছিলাম। অবশেষে বিয়ের সব নিয়ম পালন করে এখন বাসর ঘরে বসে আছি আমার স্বামীর অপেক্ষায়। তিনি আরও 2 ঘন্টা পরে রুমে প্রবেশ করলেন। রাত তখন প্রায় 12টা ছাড়িয়ে। এসে সোজা আমার সামনে দাঁড়িয়ে কোনো ভনিতা না করেই বলল, দেখুন, আমি একজনকে ভালোবাসি। আমি আপনাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আমি এশাকে, ওনার জিএফ, খুব ভালোবাসি, তাই ওর জায়গা আমি কাউকেই দিতে পারবো না। আরও কিছু বলবে তার আগে আমি ঘোমটা খুলে বললাম, বসে বলেন। আর আপনি কি গরুর রচনার মতো মুখস্থ করে এসেছেন নাকি? দম না ফেলে বলতেই আছেন। আচ্ছা যাই হোক, তারপর বাকিটা বলুন। তিনি হতভম্ব হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। সে যে খুব বেশি অবাক হয়ে গেছে তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। নতুন বউয়ের মুখে এমন কথা শুনলে যে কেউই অবাক হবে। তার মুখের সামনে হাত নাড়িয়ে বললাম, কি হলো বলুন। তিনি নিজেকে সামলে নিয়ে আবারও বলতে লাগলেন, দেখুন, আপনি কিছু মনে করবেন না। আমি বললাম, না না, কিচ্ছু মনে করার নাই, আপনি বলতে থাকুন। মুচকি হেসে, নতুন বউকে এগুলো বললে কি কিছু মনে করতে পারে? সব শুধু শুনে নেয়, তারপর বোঝাচ্ছি। তিনি বললেন, আমি আসলে নিরুপায় ছিলাম, এক প্রকার বাধ্য হয়ে আপনাকে বিয়ে করেছি। মা কসম দিয়েছিল, তাই বাধ্য হয়েছিলাম। তবে কথা দিচ্ছি, আপনি যতদিন এখানে থাকবেন আপনার কোনো অযত্ন হবে না। নিজের মন মতো চলাফেরা করতে পারবেন, তবে আমার কাছে ঘেঁষতে পারবেন না। আমার থেকে সব সময় দূরে দূরে থাকবেন। আর প্লিজ এই কথাগুলো বাইরে কাউকে বলবেন না। এটা আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমি চাই না মা বাবা কষ্ট পাক। আমি বললাম, আচ্ছা, তো এই কথাগুলো বিয়ের আগেই বলেননি কেন? তাহলে আমি বিয়েটা ভেঙে দিতাম। উনি বললেন, মা বলেছিল এই বিয়ে যদি না করি বা ভেঙে দেওয়ার চেষ্টা করি বা আপনাদের কাউকে কিছু বলি তো মার মরা মুখ দেখব। তাও ভেবেছিলাম আপনাকে বলবো, কিন্তু কথা বলার সময় মা পাশে ছিল। তারপর আর বিয়ের আগ পর্যন্ত কথা বলতে দেয়নি, তাই কিছু জানাতেও পারিনি। আমি বললাম, তো আমি যদি সব সময় আপনার কাছেই থাকি? আপনার ভাষায় ঘেঁষি তো কী করবেন? এক গালে হাত দিয়ে হাঁটুর উপরে ভর দিয়ে। উত্তরে তিনি একটু কঠোর হয়ে জবাব দিলেন, তখন আমি কঠোর হতে বাধ্য হব, আর সেটা আপনার জন্য ভালো হবে না। আমি তাকে আর কিছু না বলে সোজা দরজা খুলে বের হয়ে গেলাম। তিনি পেছন থেকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি? আমি বললাম, আপনিই না বললেন আমি আপনার মন মতো চলাফেরা করতে পারবো, তাহলে এখনই কৈফিয়ত চাচ্ছেন কেন? বলেই বেরিয়ে আসলাম। আমাকে যেতে দেখে তিনি অনেকটা অবাক হয়েই আমার পিছু নিলেন। বের হয়ে তার এক আত্মীয়, হয়তো কাজিন হবে, তাকে বললাম শ্বশুর শাশুড়ির রুমটা দেখিয়ে দিতে। তিনি চরম বিস্ময় নিয়ে মুখ হাঁ করে বললেন, কোনো সমস্যা ভাবি? আমি বললাম, না, একটু দরকার ছিল। তিনি আমাকে সাথে করে শ্বশুর শাশুড়ির রুমে নিয়ে গেলেন। আমি তাকে ধন্যবাদ জানালাম। তারপর শ্বশুর শাশুড়িকে সালাম দিয়ে ভিতরে আসার অনুমতি চাইলাম। তারা জেগেই ছিলেন। হঠাৎ এত রাতে আমাকে দেখে ভীষণ অবাক হলো। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে এই মুহূর্তে তারা এখানে আমাকে কল্পনাও করেননি। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। অনুমতি দিলেন। আমি ভেতরে প্রবেশ করে তাদের সামনাসামনি বসলাম। আর তখন রাফিদও রুমে প্রবেশ করলো। আমি এক পলক তার দিকে তাকিয়ে শাশুড়িকে বললাম, আপনাদের সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে। তার আগে আমার আব্বুকে একটু ভিডিও কল দিন। আমার কথা শুনে তাড়াতাড়ি রফিদ বলল, চলো ঘরে গিয়ে আমরা কথা বলি। এখন আম্মু আব্বু রেস্ট নেবেন, কালকে সকালে বাসায় কথা বলো। শ্বশুর শাশুড়ি বিস্ময় নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। পরে শ্বশুর বললেন, কি হয়েছে মা? হঠাৎ করে এত রাতে ওই বাড়িতে কল দিতে বলছো কেন? আমি বললাম, সেটা কল দিলেই জানতে পারবেন, প্লিজ একটু কল দিন। তারপর শ্বশুর বাবা তার ফোন এনে আব্বুর নাম্বারে কল দিলেন। আর এদিকে রাফিদ ঘামতে লাগলো। দুবার রিং হওয়ার পর ওপাশ থেকে আব্বু রিসিভ করলেন। সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে আব্বু বলেন, কিছু কি হয়েছে বিয়ায়? এত রাতে যে কল দিলেন? রাইসা ঠিক আছে? শ্বশুর বললেন, জি বৌমা ঠিকই আছে, কিন্তু ও আপনার সাথে কথা বলতে চায়, তাই কল দিয়েছি, বলে আমাকে তার ফোনটা দিলেন। আমি আব্বুকে বললাম, এখন আমি সবাইকে খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, তাই তোমাকে এখনই কল দিয়েছি। ভাইয়া আর আম্মুকেও ডেকে আনো। এখন ঘরে আমি, রাফিদ, ননদ, শ্বশুর শাশুড়ি রয়েছি, আর ওপাশে আম্মু আব্বু আর ভাইয়া আছে। নীরবতা ভেঙে আমি গলা পরিষ্কার করে প্রথমে শাশুড়িকে বললাম,
আচ্ছা আম্মু, আম্মু বলেই ডাকলাম। আপনি তো জানতেন যে আপনার ছেলে অন্য একজনকে ভালোবাসে, তাও কেন তাকে জোর করে আমার সাথে বিয়ে দিলেন? জানেন তো যে জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। আমার কথা শুনে আমাদের বাসার সবাই চমকে গেল। শাশুড়ি আম্মু রাফিদের দিকে কটমট করে তাকিয়ে আমাকে স্বাভাবিকভাবেই বললেন, আমি জানি কোন জিনিসে আমার সন্তানদের ভালো হবে। এখন অন্য মেয়েকে আবেগে ভালোবাসে, পরে সংসার করতে করতে একদিন তোমাকেও ভালোবেসে ফেলবে, তখন তোমাকে ছাড়া কিছুই বুঝবে না। আমি ভেবে চিন্তেই বিয়েটা দিয়েছি। আমি বললাম, আপনার চিন্তা অনুযায়ী নাও তো হতে পারে। তিনি বললেন, কেন হবে না? তোমাদের সম্পর্কটা একটা পবিত্র বন্ধন, আর পবিত্র বন্ধনে আল্লাহর তরফ থেকে এমনি ভালোবাসা তৈরি হয়। আমি বললাম, কিন্তু উনি উনি তো আমাকে বললেন উনি নাকি আমাকে স্ত্রী হিসাবে মানতে পারবেন না, আমি নাকি কিছুদিনের অতিথি, মাত্রই তিনি তার প্রেমিকাকে ভুলতে পারবেন না। কথাগুলো শুনে শ্বশুর বাবা গম্ভীর স্বরে বললেন, এগুলো কি সত্যি রাফিদ? রাফিদ মাথা নিচু করে আমতা আমতা করতে লাগলেন। শ্বশুর বাবা ধমক দিয়ে বললেন, আমি কিছু জিজ্ঞাসা করেছি? তখন রফিদ নিচু স্বরে বলল, আমার পরিবার শুধু অবাক হয়ে সব শুনছে। রাফিদের কথা শুনে ভাইয়া রেগে কিছু বলতে যাবে, তার আগেই আমি রাফিদের দিকে তাকিয়ে বললাম, তা আপনার কাছে কোন সম্পর্কের দাম বেশি, বৈধ সম্পর্কের নাকি অবৈধ সম্পর্কের? তিনি কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে আম্মু আব্বু ভাইয়াকে বললাম, কিছুটা হলেও বুঝতে পেরেছ নিশ্চয়ই, তাই আগেই বলে রাখছি, আমার যদি কিছু হয় বা কোনো অত্যাচার করা হয় আমি তোমাদের জানাবো। আশা করি তোমরা সঠিক পদক্ষেপ নিবে। ভাইয়া বলল, তুই চিন্তা করিস না বোন, আমি কালকেই ওখানে আসতেছি, তারপর এর একটা হেস্তনেস্ত ব্যবস্থা করেই ছাড়বো। আমি বললাম না ভাইয়া, যা করার আমিই করব, তোমরা শুধু পাশে থেকো। পরে যদি তোমরা কেউ বিশ্বাস না করো, তাই এত রাতে কল দিয়ে সবাইকে এক জায়গায় এনে বললাম। রফিদের দিকে তাকিয়ে উনি মাথা নিচু করে আছে, বুঝতে পারেনি হয়তো যে এমন কোনো পরিস্থিতিতে পড়তে হবে, তাই লজ্জায় কোনো কথা না বলে মাথা নিচু করে আছে। তারপর আবারও আমি রাফিদকে বললাম, তো উত্তর তো দিলেন না। উনি এক পলক তাকিয়ে কিছু বললেন না। আমি চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিয়ে বললাম, আপনার প্রেমিকাকে কল দিন। আমার কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, আর উনি এমনভাবে তাকিয়ে আছেন যেন ওনার চোখ এখনই খুলে পড়ে যাবে। রাফিদ অবাক হয়ে জবাব দিল, কি, ওকে কেন কল দেব এত রাতে? শ্বশুর বাবা বললেন, ও যেহেতু বলেছে নিশ্চয়ই কারণ আছে, কল দিতে বলেছে, কল দাও। উনি আমার দিকে কটকট করে তাকিয়ে পকেট থেকে মোবাইল বের করে এশাকে কল দিলেন। একবার রিং হওয়ার সাথে সাথেই ওপাশ থেকে রিসিভ করে এক মেয়ে ভেজা কণ্ঠে বলল, বলো, ওই আপুকে বলেছ সব? আপু কি মেনে নিয়েছে কথাটা? শুনে আমি ভ্রু কুঁচকে রাফিদের দিকে তাকালাম আর আস্তে করে বললাম, এখন আমি যা যা বলবো আপনার প্রেমিকাকে তাই তাই বলবেন। উনি রেগে কিছু বলতে যাবেন তার আগেই শ্বশুর, ও যা বলতে বলেছে বলো। দুজনে যে বেশ রেগে আছে তা তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তারপর আমিই বললাম, ওনাকে বলুন, দেখো আমি এখন যা বলবো মন দিয়ে শুনবে আর বোঝার চেষ্টা করবে। উনিও এশাকে তাই বললেন। আমি বললাম, ওপাশ থেকে এশা বলল, আচ্ছা বলো, কান্না জড়িত কণ্ঠে। আমার এশার কথা শুনে একটু খারাপ লাগলো, তারপরও খারাপ লাগাকে পাত্তা না দিয়ে বললাম, ওনাকে বলুন, দেখো আমার বিয়ে হয়ে গেছে, আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না, কারণ সেটা হবে অবৈধ সম্পর্ক। আমি চাই তুমি আমাকে ভুলে যাও। এমন কথা শুনে উনি চুপ করে রইলেন, কিছুই বলছেন না, আর ওপাশ থেকে এসে নিচু স্বরে কান্না করছে। আমি বললাম, কি হলো বলুন? শ্বশুর বাবাও রেগেই বললেন, কি হলো, চুপ করে আছো কেন, বলো। তিনি কোনো মতে নিজের রাগ নিয়ন্ত্রণ করে দাঁতে দাঁত চেপে বললেন, দেখো আমার বিয়ে হয়ে গেছে, আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না, আমি চাই তুমি আমাকে ভুলে যাও। কথাটা শোনার সাথে সাথেই এসা জোরে কান্না করে দিল। তারপর বলল, এসব তুমি কি বলছো? আমি কিভাবে তোমাকে ভুলে থাকবো? তুমি কি করে এমনটা বলতে পারলে? কাঁদতে কাঁদতে দেখলাম ওনার চোখও ছলছল করছে। আমারও মনটা খারাপ হয়ে গেল, হয়তো তারা সত্যিই একে অপরকে ভালোবাসে, কিন্তু আমি বা কী করব? বিয়ে না হলে তো সমস্যা হতো না, এখন কিভাবে আমি ওনাদের সম্পর্ক মেনে নেই? না, আমাকে আরও কঠোর হতেই হবে। আমি ওনাকে বললাম, এশাকে বলেন ভালো থেকো, নিজের জীবন গুছিয়ে নিও, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। উনি অসহায় চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি আরও জোর দিয়ে বললাম, কি হলো বলুন। উনি অনেক কষ্টে কথাগুলো বলে ফোন রেখে দিলেন। তারপর আমি বললাম, এবার এশাকে সব জায়গা থেকে ব্লক করে দিন।
উনি চিৎকার করে বললেন, এক কাজ করো, আমাকে মেরে ফেলো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বলেই ফোন আছাড় দিলেন। আমিও চিৎকার করে বললাম, কেন, এখন খুব কষ্ট হচ্ছে? আমার বুঝি কষ্ট লাগেনি যখন জানলাম আমাকে ঠকিয়েই বিয়ে হয়েছে? আরে আপনার কয়েক বছরে ভালোবাসার প্রেমিকাকে ছাড়তে আপনার এত কষ্ট হচ্ছে, আর আমি আমার পরিবার ছেড়ে একটা অচেনা জায়গায় অচেনা মানুষের মাঝে এসেছি। আমার মনের অবস্থা বুঝতে পারছেন? যেখানে আপনার উচিত ছিল আমাকে মানসিক সাপোর্ট করা, সেখানে উল্টো আরও মানসিক অশান্তি দিচ্ছেন। আপনার মা যা ভেবে জোর করে আমাদের বিয়ে দিল, ওনার ধারণা মতো যদি না হয়, বুঝতে পারছেন 3টে মানুষ মরার মতো বেঁচে থাকবে। আপনাকে কি আর বলবো, আপনি তো আরও বেশি ভালো মানুষ। নিজের মায়ের কসমের জন্য আমাকে বিয়ে করলেন, আবার নিজের প্রেমিকার মন রাখতে, আপনার ভালো থাকার জন্য আমাকে ছেড়ে দিতে চাচ্ছেন। পুতুল খেলা পাইছেন, ডিভোর্স দিতে চাচ্ছেন, ডিভোর্স। এরপর আমার জীবন কেমন হবে একবারও ভেবেছেন? সমাজ আমাকে কোন চোখে দেখবে? ভাববেন কেন? অন্য একটা মেয়ের জীবন নষ্ট হলে আপনাদের কি? আপনারা সুখে থাকলেই হলো, তাই না? তাহলে যেখানে আপনার আমার কথা একবারও ভাবছেন না, সেখানে আমি কেন আপনাদের জন্য স্যাক্রিফাইস করব? বিয়ের আগে একটাবার বললে আজ এমন পরিস্থিতিতে পড়তে হতো না। সবাই আমার কথা শুনে চুপ হয়ে রইলেন, কারণ তাদের বলার মতো কিছুই নেই। তারপর আবারও আমি ওনাকে বললাম, বিয়ে যখন একবার হয়ে গেছে তো ডিভোর্সের কথা ভুলে যান। আমি আমার অধিকার ছাড়ব না। স্ত্রী করে যখন এনেছেন, তখন স্ত্রীর সব দায়িত্ব আপনাকেই পালন করতে হবে, সেটা মন থেকে হোক বা জোর করে। তারপর একটা লম্বা শ্বাস নিয়ে বললাম, আমি এখন খুব ক্লান্ত, রুমে যাচ্ছি। যেহেতু এই বাড়িতেই আছি, তাই বাকি প্রশ্নের উত্তর পরেই জানতে পারবো। শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে বললাম। ওনারা কিছুই বললেন না, শুধু তাকিয়েছিলেন। তারপর রফিককে ঘরে চলুন বলে হাঁটা দিলাম, কিন্তু রফিক আসছে না দেখে আবারও জোরে বললাম, কি হলো, আসুন। অনিচ্ছা থাকা সত্ত্বেও আসলো। রুমে এসে দেখলাম রাত প্রায় 3টে বাজতে গেল। তাচ্ছিল্য হেসে মনে মনে বললাম, জীবনে হয়তো এরকম বাসরাত কেউ কাটায়নি। উনি আসলে ওনাকে বললাম, যান ফ্রেশ হয়ে আসুন, নামাজ পড়ব। একসাথে উনিও রোবটের মতো ফ্রেশ হয়ে আসলেন। আমি আমার জন্য অপেক্ষা করতে বলে একটা 3 পিস নিয়ে নিজেও গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে অজু করে আসলাম। তারপর জায়নামাজ বিছিয়ে দুজনে নামাজ আদায় করে মোনাজাতে দোয়া করলাম। হে আল্লাহ, পরম দয়ালু, তুমি আমাকে ধৈর্য দান করো। আমার স্বামীর মনে আমার জন্য অনুভূতি সৃষ্টি করে দিও। উনি যেন অবৈধ সম্পর্কে না জড়ায়। আরও কিছু দোয়া করে নামাজ শেষ করলাম। ওনারও নামাজ শেষে উনি বিছানায় মাথা নিচু করে বসে রইল। আমি ওনাকে বললাম, দেখুন, আমি জানি যাই হোক জোর করে ভালোবাসা হয় না, আর একজনকে ভালোবাসলে বলার সাথে সাথে তাকে ভোলাও যায় না। তাই আমি আপনাকে কিছুদিন সময় দিচ্ছি সব কিছু মেনে নেওয়ার। আমার কথা শুনে উনি আমার মুখের দিকে তাকালেন। ওনার তাকানো দেখে বললাম, এইভাবে তাকিয়ে লাভ নেই, আমি কিছুদিনের সময় দিচ্ছি, সারা বছরের না। আর হ্যাঁ, সময় দিচ্ছি বলে তার অপব্যবহার করার চেষ্টা করবেন না, সেটা আপনার জন্য ভালো হবে না। কালকে আমি এশার সাথে দেখা করতে চাই, সামনাসামনি। আপনি নিয়ে যাবেন, এখন ঘুমিয়ে পড়ুন। উনি কিছু বলতে গিয়েও বললেন না। আমি বিছানার এক পাশে শুয়ে পড়লাম। যতই এত কঠোর দেখায়, ভেতর থেকে অনেকটাই ভেঙে পড়েছি। দেখলাম উনি আগের মতোই বসে আছে, তাই তাকে বললাম, সিনেমা নাটকের মতো আলাদা ঘুমানোর ভাবনা বাদ দিয়ে এখানেই শুয়ে পড়ুন, আমার উল্টো পাশ দেখিয়ে। এখানে অনেক জায়গা আছে। উনি কিছু না বলে শুয়ে পড়লেন। মনে হচ্ছে কথা বলতে জানে না। রাত তখন হয়তো 3টার শেষের দিকে। চোখে ঘুম নেই, চোখ দিয়ে অবিরাম পানি পড়ছে। খুব কষ্ট হচ্ছে, ও বাড়ির সবাইকে খুব মিস করছি। যখন আমার মন খারাপ থাকতো, তখন আম্মুর কোলে মাথা রেখে শান্তি অনুভব করতাম। ভাইয়া যতক্ষণ না খুশি হই, ততক্ষণ বিভিন্ন হাসির কাজ করে যেন হাসি। আর আব্বু যখন আদরে গলা জিজ্ঞেস করতো, তখন অতিরিক্ত আহ্লাদে কেঁদে দিতাম। আজও আমার ভীষণ মন খারাপ, তবে পাশে কেউ নেই। আমি কাঁদলে কখনো শব্দ বা শরীর কাঁপে না, তাই কাঁদলে পাশে জাগ্রত থাকা মানুষও বুঝতে পারে না আমার কান্না। অনেক কিছু ভাবতে ভাবতে অবশেষে ঘুমিয়ে পড়লাম। আজানের শব্দে ঘুম ভেঙে গেল। কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর উঠে ফ্রেশ হয়ে অজু করে এসে ওনাকে ডেকে তুললাম। উনি অজু করে মসজিদে গেলেন, আর আমি নামাজ শেষ করে রুমের বাইরে গেলাম। দেখলাম শাশুড়ির রুমে লাইট জ্বলছে, হয়তো তিনিও নামাজ আদায় করছেন। সারা বাড়ি টই টই করে ঘুরে দেখতে লাগলাম। ওহো, বলাই তো হয়নি, আমাদের বিয়ে তেমন অনুষ্ঠান করে করা হয়নি, তাই এই বাড়িতে কেউ নেই। যারা উপস্থিত ছিলেন তারা কালকেই যার যার বাড়িতে চলে গেছেন। কিছু কাজিন ছাড়া বাড়িটা যখন দেখছিলাম, তখন ননদ পাশে এসে দাঁড়ালো।
হঠাৎ করে আসাতে আমি চমকে উঠলাম। রাফিয়া, ননদ মিষ্টি হেসে বলল, ভয় পাওয়ার কিছু নেই ভাবি, আমি বাড়ি দেখছিলে বুঝি, চলো আমি তোমাকে পুরো বাড়ি ঘুরে দেখাচ্ছি। আমি অবাক হয়ে ভাবছি কালকে এত কিছুর পরেও রাফিয়া এত স্বাভাবিক কিভাবে। আমার নীরবতা দেখে রাফিয়া বলল, কি হলো, তোমাকে তুমি করে বলাতে কি রাগ করলে নাকি? আমি মুচকি হেসে মাথা দুপাশে নাড়িয়ে না বললাম। তারপর হেসে বললাম, রাগ করার কি আছে, বরং খুশি হয়েছি। চলো দেখাবে চলো। বাড়িতে ঢুকতেই প্রথমে ড্রয়িং রুম, তার পাশে গেস্ট রুম, তার পাশে সারি সারি 3টা রুম, 3 রুমের সাথে ব্যালকানি। প্রথমটা আমাদের, তারপরটা ননদের, তারপর শ্বশুর শাশুড়ির রুম, তার ওপর পাশে আর একটা গেস্ট রুম, তারপর কিচেন আর সিঁড়ি বাড়ির মাঝ বরাবর। ছাদটা বেশি সুন্দর, এক পাশে মাঝারি সাইজের ফলের গাছ, অন্য পাশে ফুলের বাগান। আড্ডা দেওয়ার জন্য বাগানের সামনে বসার জায়গাও আছে, গোল করে অর্ধেকের, একটু কম দেয়াল দিয়ে ঘেরা, আর বাকিটা ফাঁকা। উপরে ছাতার মতো করে ডিজাইন করা ছাউনি দেওয়া, ভিতরে একটা টেবিল আর 6টা চেয়ার পাতানো। এখান থেকে বসে আশেপাশের জিনিস দেখা গেলেও আশেপাশের মানুষ ভিতরে দেখতে পাবে না, শুধু মাথা ছাড়া। তারপর বাইরে গেলাম। বাড়ির সামনে সারি সারি ফুলের গাছ, গেট থেকে বাসায় আসায় রাস্তার দুপাশে ঝাউ আর বাহারি পাতার গাছ। রাস্তার এক পাশে বড় বড় ফলের গাছ, অন্য পাশে ছাদের মতোই আড্ডা দেওয়ার জায়গা আছে, কিন্তু ছাদের তুলনায় বড় আর সাইডে ঘেরা নেই। তার চারপাশে ছোট ছোট ফুলের গাছ, পুরোই অন্যরকম পরিবেশ। বাড়ি থেকে পুরো জায়গা বাউন্ডারি করা। অবশেষে সব দেখা হলে বাড়িতে প্রবেশ করলাম। দেখলাম আম্মু, যেহেতু এ বাড়িতে আছি তাই শুধু শাশুড়িকেই বোঝাচ্ছি, রান্না করছে। ননদকে বললাম, তুমি চাইলে এখন যেতে পারো। ননদও সম্মতি দিয়ে মুচকি হেসে নিজের রুমে চলে গেল। আমি রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছি। রান্নাঘরটা খোলামেলায়, মানে রান্নাঘর থেকে সিঁড়ির এপাশে সব দেখা যায়। আম্মু উল্টো দিকে ঘুরে কিছু করছেন। আমি মনে মনে ভাবলাম, একবার ডেকে বলবো যে কি সাহায্য করতে হবে আমাকে বলুন, আমি করছি। আবার কালকে রাতের কথা মনে পড়ায় অস্বস্তিও হচ্ছে। নানান জিনিস ভাবছিলাম। তখন আম্মুর কথায় চমকে উঠলাম। তিনি বলছেন, ওখানে দাঁড়িয়ে কি করছো, এখানে এসো। আমিও আস্তে আস্তে গিয়ে তার পাশে দাঁড়ালাম। তারপর তিনি মুচকি হেসে বললেন, কিছু বলবে? ওনার স্বাভাবিক আচরণ দেখে খানিকটা অবাক হলাম। তারপর আমতা আমতা করে বললাম, আপনি আমাকে বলুন কি করতে হবে, আমি সাহায্য করছি। তিনি পুনরায় মুচকি হেসে বললেন, এখন কিছু করতে হবে না, তোমার সংসার পরবর্তীতে তোমাকেই করতে হবে। তুমি বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, যা পারো তো পারোই, আর যা না পারো তা কিছুটা শেখা হয়ে যাবে। আমি অবাক হয়ে তাকে দেখছি। এনাকে দেখে মনেই হচ্ছে না যে তিনি তার ছেলের সাথে অন্যায় করতে পারে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলাম। তিনি কাজ করছে আর আমি দাঁড়িয়ে দেখব কেমন লাগছিল। তাই আমি তাকে জোর করতে লাগলাম কোনো কাজ দেওয়ার জন্য। তাই তিনি বাধ্য হয়ে আমার হাতে একটা ট্রেতে 1 কাপ চা আর 2 কাপ কফি দিয়ে বললেন, চা আব্বুকে, মানে আমার শ্বশুরকে দিতে, আর কফি রাফিয়া আর রাফিদকে দিয়ে আসতে। কাজিনরা সব ঘুমাচ্ছে, ওরা উঠলে তারপর নাস্তা করবে। আমি আচ্ছা বলে ট্রে নিয়ে চলে আসলাম রান্নাঘর থেকে। মনে মনে ভাবছি এখন আবার অস্বস্তিতে পড়তে হবে শ্বশুরের সামনে গিয়ে। আস্তে আস্তে ঘরে গেলাম, শ্বশুরের ঘরে। দরজায় টোকা দিয়ে ভিতরে আসার অনুমতি চাইলাম। তিনি অনুমতি দিলে ভিতরে প্রবেশ করে তাকে চা দিলাম। তিনিও মুচকি হেসে চা নিলেন। আমি কি করব বুঝতে পারছি না, তাই বললাম, আচ্ছা আব্বু, আপনি চা খান, আমি ওনাদের কফি দিয়ে আসি। আব্বুও বললেন, ঠিক আছে যাও মা। আমিও চলে আসলাম ননদের রুমের সামনে। আর ওই সময়ে রাফিয়াও রুম থেকে বের হলো। আমার হাতে কফি থেকে বলল, তুমি আনতে গেলে কেন? আমি এখনই যাচ্ছিলাম আম্মুকে সাহায্য করতে, তখনই খেতাম। আমি বললাম, তো কি হয়েছে, আমি কি আনতে পারি না? কফি খেয়ে তারপর আম্মুকে সাহায্য করো, আমাকে কোনো কিছু করতে দিচ্ছে না। ও মুচকি হেসে বলল, আচ্ছা। তারপর কফি নিয়ে আসলাম আমার গুণবান একমাত্র জামাইয়ের কাছে। এসে দেখলাম তিনি ঘুমাচ্ছে, হয়তো রাতে ঠিক মতো ঘুম হয়নি। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ওনাকে ডেকে তুললাম। তিনি ঘুম ঘুম চোখে তাকিয়ে আমাকে দেখে ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? আমি বললাম, আপনার কফি। উনি বললেন, বিছানার পাশে টেবিলের উপরে রাখতে, একটু পরে খাবেন। আমি বললাম, না, এখনই উঠুন, কথা আছে। প্রচুর বিরক্ত নিয়ে উঠে কফি খেতে খেতে বললেন, কি বলবে তাড়াতাড়ি বলো। আমি বললাম, আজকে তো এশার সাথে দেখা করার কথা ছিল, তাই না? এশার কথাটা শুনতেই ওনার মুখের রং পাল্টে গেল। মুখ কালো করে বললেন, আমি বললাম আজকে দেখা করব না। আব্বু আম্মুর, মানে শ্বশুর শাশুড়ির কাছ থেকে সব শুনে তারপর যাব, যেন আব্বুও সব বুঝতে পারে। উনি উপরে ফ্যানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, যা ভালো ভাবো।
আমার তো এখন বলার কিছুই নেই, অন্যায় যেহেতু করেছি শাস্তি তো পেতেই হবে। আমিও একটু হেসে বললাম, এই তো সহজেই বুঝে গেছেন। এরকমটা যদি বিয়ের আগে বুঝতেন তাহলে আর শাস্তি পেতে হতো না। ওনাকে কিছু বলার সুযোগ না দিয়ে ব্যালকানিতে এসে দাঁড়ালাম। আশেপাশে কিছুটা ফাঁকা রেখে রেখে এক একটা বাড়ি, মাছ দিয়ে সবুজ ঘাস, দেখতে ভালোই লাগছে। তারপর খাওয়ার সময় সব গুছিয়ে ছেলেদের আগে দেওয়া হলো। তারা নিজেরাই সার্ভ করে যে যার খাবার খেয়েছে। তারপর মেয়েরা। এই রকম শুধু আত্মীয়রা আসলে করে, এমনিতে সবাই একসাথে বসেই করে। রাফিয়ার মুখে শুনলাম। আমাদের বাসায়ও এমনই করে। এভাবেই ঘুম, খাওয়া দাওয়া, নামাজ, গোসল, গল্পের মাধ্যমে সন্ধ্যা হয়ে গেল। সারাদিনে ওনার সামনে যায়নি, আর উনি তো কোনো খোঁজ নিবেনও না। আজকে রাতে ভদ্র ছেলের মতো পাশে শুয়ে পড়েছে। হয়তো বুঝতে পেরেছে মানিয়ে নেওয়া ছাড়া উপায় নেই। কত বুদ্ধিমান জামাই আমার। পরের দিন জোহরের আজানের কিছুক্ষণ আগে আব্বু আর ভাই আসলো, কারণ নিয়ম অনুযায়ী আজকে আমরা ওই বাড়িতে যাব। তাদের দেখে কান্না করে দিলাম। আব্বু মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিলেন। শাশুড়ি আম্মু সব আয়োজন করেছেন, আমি শুধু সামনে নিয়ে তাদের খাবার বেড়ে দিয়েছি। খাওয়া দাওয়া শেষে দুই আব্বু মিলে কথাবার্তা বলতে থাকলেন। কালকের বিষয়ে যতই নিষেধ করি তাদেরও তো চিন্তা হয়। আর এদিকে ভাইয়া আমাকে এক পাশে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, সব ঠিক আছে তো, কেউ কিছু বলেনি তো, আর উনি কি বাজে ব্যবহার করেছে নাকি? যদি তোকে কেউ কিছু বলে আমাকে বলবি শুধু, দেখবি এদের কি অবস্থা করি। আর হ্যাঁ, এটা কিন্তু তোর জন্য করছি না, বুঝলি? জনসেবা করা, অন্যায়ের প্রতিবাদ করা আমার কাজ। ভাব নিয়ে আমিও ফিক করে হেসে দিয়ে বললাম, তোর মতো জনসেবক থাকলে কি তারা আমার সাথে বাজে ব্যবহার করতে পারে বল? বিকেলবেলা বোরকা পরে রেডি হয়ে ওনাকে বললাম, ও বাড়িতে ভদ্র জামাইয়ের মতো থাকবেন, আপনারা যেন কোনো ভুল ত্রুটি বের করতে না পারে। উনি শুধু শুনলেন, কিছুই বললেন না। মনে মনে ওনার গোষ্ঠী উদ্ধার করছি আর বলছি, একবার আমার প্রতি দুর্বল হন, তারপর এর সব শোধ তুলব। আমাকে ইগনোর করা, এ বাড়িতে আসার পর আম্মু দেখার সাথে সাথে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও কান্না করতে লাগলাম। সবাইকে একসাথে পেয়ে নিজেকে অনেক হালকা লাগলো। সব কিছুই ভালোভাবে কাটলো। উনিও কোনো ভুল করেননি, তবে আমার সাথে বেশি কথা বলেননি। আমি যা বলেছি আর ওনার প্রয়োজনে একটু। উনি 2 দিন থেকেই চলে গেলেন। আমি 7 দিন থাকবো এ বাড়িতে। ওনাকে বিদায় জানানোর সময় শপথ পড়িয়ে দিলাম। শপথটা ছিল, আমি শপথ করতেছি যে কোনো অবৈধ কাজে নিজেকে জড়াবো না, এক্সকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করব না, ভাবনায় নিজের বউকে রাখবো, নিজের বউয়ের প্রতি সদয় আচরণ করিব, তাকে ভালোবাসতে বাধ্য থাকিব। আমিন। এ বাড়িতে আম্মু, আব্বু, ভাইয়া খুব সাপোর্ট করেছে। তারা সব সময় পাশে আছে। কোনো অন্যায় হলে সাথে সাথে তাদের জানাতে বলেছে। কেটে গেছে 1 সপ্তাহ। এর মধ্যেই উনি নিজ থেকে ভুলেও কল করেননি। আমি প্রতিদিন সকালে নামাজ শেষে আর সন্ধ্যার নামাজ শেষে কল দিয়ে শপথ পড়াতাম। তাছাড়া আমিও আর কোনো বিরক্ত করিনি, কারণ ওনারও নিজেকে একটু সময় দেওয়া উচিত। আর তাছাড়া ও বাড়ি গেলে তো আর শান্তিতে থাকতে দেব না। এই কদিন থাকুক। আমি আবার ভালো মানুষ কি না? তিনি যদি ইমোশনালভাবে কিছু বলতে চাইতেন, তখন আমি শুধু একটা কথাই বলতাম, আপনার কাছে বৈধ সম্পর্কের দাম বেশি নাকি অবৈধ সম্পর্কের? এতেই তিনি চুপ হয়ে যেতেন। ঔষধের মতো কাজ করে এই লাইনটুকু। 1 সপ্তাহ পর কথা মতো উনি নিতে এসেছেন। ওনার মুখ দেখে মনে হচ্ছে ওনাকে জেলে দেওয়া হবে। অবশ্য জেলই, যেখানে মনের মিল নাই, জোর করে মানিয়ে নিতে হচ্ছে, তো এক প্রকার জেলের মতোই। কিন্তু ওনার কষ্ট দেখে আমার খারাপ লাগছে না, কারণ ওনার ভুলেই এমন হয়েছে। শ্বশুরবাড়িতে আসলাম ঘন্টাখানেক আগে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শাশুড়িকে আমতা আমতা করে বললাম, আম্মু, আমি জানতে চাই কেন আপনারা এশার সাথে ওনার বিয়ে না দিয়ে আমার সাথে দিলেন? উনি বললেন, তোমার শ্বশুর আসলে রাতে সবাই একসাথে হয়ে বলবো। এখন ছাদের বাগানের সামনে সেই জায়গায় বসে আছি, আমি, উনি, শ্বশুর, শাশুড়ি, ননদ। শ্বশুর বললেন, একদিন এশার বাবা এসেছিলেন। প্রথম দিন এসে ভালোভাবেই বলেছিলেন রাফিদকে তিনি মানতে পারবেন না, কারণ তিনি ওয়াদাবদ্ধ। তার বড় বোনের কাছে ওয়াদা করেছিলেন তার ছেলে রাজীবের সাথে তিনি এশার বিয়ে দেবেন। বোনের শেষ আশা ছিল এটা। সে এখন মৃত, ওয়াদা ভাঙবেন কী করে? আমি যেন রাফিদকে বোঝাই এশার থেকে দূরে থাকতে। রাফিদের দিকে তাকিয়ে, তোকে একদিন বলেছিলাম ওরা তোকে মেনে নেবে না, কিন্তু তুই পরে কোনো কথা শোনার আগেই উত্তর দিয়েছিলি, দরকার হলে পালিয়ে বিয়ে করবি, একদিন না একদিন ঠিক মেনে নেবে। আমাকে পুরোটা শেষ করতে না দিয়েই চলে গেছিলি, মনে আছে? রাফিদ মাথা নিচু করেছিল, কোনো উত্তর দেয়নি, কারণ এটা সত্যি। তারপর শাশুড়ি বললেন, সেদিন যদি পুরোটা শুনতি তো বুঝতে পারতি। তোরা যখন ফোনে পালানোর ব্যাপারে কথা বলছিলি,
তখন এশার ছোট ভাই শুনে ফেলেছিল। তারপর আবার এশার বাবা আমাদের বাড়ি আসে, আর সেদিন খুব অপমান করেন। জীবনে কোনো দিন কেউ অপমান করেননি, সেখানে তিনি যা করেছেন ছলছলে চোখে। তারপর ননদ বলল, বাকিটা আমি বলছি। সেদিন আমি মাত্রই কলেজ থেকে বাসায় ফিরেছিলাম। হঠাৎ ওনাকে দেখে দাঁড়িয়ে পড়ে উনি আব্বুকে বলছিলেন, আব্বু নাকি তার সম্পত্তির লোভে তোকে এশার পিছনে লাগিয়েছে। না হলে সেদিন ভালোভাবে বলার পরও কিভাবে ছেলেকে দিয়ে তার মেয়েকে ভাগিয়ে নেওয়ার চিন্তা করতে পারি। তারা আমাদের থেকে 4 গুণ বড় লোক, তাই কোনোভাবেই লোভ সামলাতে পারিনি। আরও অনেক অপমান করেছে। সেদিন আব্বুর চোখে পানি দেখেছিলাম। এত অপমান করেও তিনি শান্ত হননি। ওয়ার্নিংও দিয়েছিলেন, বলেছিলেন তোকে যদি আর এশার সাথে দেখে তো তোকে জানে মেরে দিবে, আর আমার এমন অবস্থা করবে যেন সমাজে মুখ দেখাতে না পারি। তারপর শ্বশুর বললেন, তাই বাধ্য হয়েই তোর পালিয়ে যাওয়ার আগে রাইসার সাথে তোর বিয়ে দিয়ে দেই। এই বিষয়ে তোকেও বলতে চেয়েছিলাম, কিন্তু কোনো দিনের মতো সেদিনও শুনিসনি। রাফিদার মাথা তুলে তাকাতে পারছে না, কারণ তার কারণে তার পরিবার এতটা অপমানিত হতে হয়েছে। সত্যি তার শোনা উচিত ছিল, কারণ মা বাবা কখনো সন্তানের খারাপ চায় না। নিশ্চয়ই কোনো কারণ ছিল। তারা যা বলে আগে মন দিয়ে শোনা উচিত। শুনলেই বোঝা যাবে তারা কেন সন্তানের মতামতের বিরুদ্ধে কিছু করে। যদি সে আগেই শুনতো তাহলে নিজে থেকেই ভেবে সিদ্ধান্ত নিতে পারতো কী করলে ভালো হবে। এখন ভেবে তো লাভ নেই, যা হবার হয়ে গেছে। মাঝখানে আমি নীরব দর্শক। বর্তমানে আমার কি বলা উচিত ভেবেই পাচ্ছি না। যে কারণেই যাই হোক, ওনাদের উচিত ছিল অন্তত আমাকে জানানো, যেহেতু আমার সাথে বিয়ে হয়েছে। এরপর আমি রাফিদকে বললাম আমার ফোন দিয়ে এশাকে বলতে কালকে দেখা করতে, কারণ এশার কাছে তার নতুন নাম্বার নেই, আর আমি চাই না নতুন নাম্বার পাক। কেননা বলা যায় না, ইমোশনাল কথা শুনিয়ে যদি আবার রফিদকে পটিয়ে ফেলে। এমনিতেই তিনি ওর প্রতি দুর্বল, তাই রিস্ক নেওয়া যাবে না। ওনাকে প্রতিদিন শপথ পড়ায়, তাই তিনি নিজেকে একটু কন্ট্রোলে রাখে। একটা রেস্টুরেন্টে বসে আছি আমরা 3 জন। তাদের দুজনের কারো মুখে হাসি নেই। আমি আগে এশার সাথে কথা বললাম, নানানভাবে বোঝানোর ট্রাই করলাম, যেহেতু জামাই আমারই বোঝাতে হবে। কতটা যে ধৈর্য নিয়ে বোঝাচ্ছি তা কেবল আমিই জানি। আর রাফি তো আমার সাথে সম্মতি দিচ্ছে না, দিয়ে উপায় নাই। কত দায়িত্ব আমার জামাইকে বোঝাও, তার এক্সকে বোঝাও। পরে ওনার বাবার করা কাণ্ডের কথাও বললাম, আরও নানাভাবে বোঝালাম। অবশেষে কিছু না বলেই এশা চলে গেল। এশা ওদের বাসায় এসেই ওর বাবাকে ডাকতে লাগলো। এশার বাবা ঘর থেকে বেরিয়ে এসে জানতে চাইলেন কেন ডাকছে। এশা বলল, তুমি এমনটা কেন করলে আব্বু? এশার বাবা বললেন, কিসের কথা বলছো? আমি বুঝতে পারছি না। এশা বলল, আমি না বোঝার মতো কিছুই বলিনি। তুমি কেন রফিদের মা বাবাকে অপমান করেছো? কেন আমাকে আর রফিদকে আলাদা করলে? কেন? কাঁদতে কাঁদতে এশার বাবা বললেন, সেটা তুমি ভালো করেই জানো, জেনেও আবার জিজ্ঞেস করার কারণ? এশা বলল, তোমার বোনের কাছে ওয়াদা করেছো, তাই আমাদের আলাদা করলে। আমার কি কাউকে ভালোবাসার অধিকার নেই? এশার বাবা বললেন, অবশ্যই আছে, থাকবে না কেন? তুমি যেন অন্য কাউকে পছন্দ না করো, বা রাজীবও অন্য কাউকে পছন্দ না করে, সেই জন্য তোমাদের ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত তোমাদের বিয়ের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে, যেন ভুলে না যাও। কই, রাজীব যখন দেশে ছিল তখন তো কাউকে তোমার ভালো লাগেনি, আর যেই রাজীব 3 বছরের জন্য দেশের বাইরে গেল অমনি তুমি কি কাউকে ভালোবেসে ফেললে? কই, রাজীব তো অন্য কাউকে পছন্দ করেনি, কারণ ওর কাছে সবার কথার মূল্য আছে, যা তোমার কাছে নেই। তুমি ওর ফোন রিসিভ না করলে তোমার ভাই বা আমাদের কাছ থেকে খোঁজ নেয়, আজও নিয়েছে। প্রতিবারই কিছু না কিছু বলে ওকে শান্ত রেখেছি। সত্যটা জানতে পারলে ও কত কষ্ট পাবে বুঝতে পারছো? এশা বলল, মানলাম আমি ওর সাথে অন্যায় করেছি, কিন্তু তুমি তুমি তো আমার বাবা। আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? আমি কিসে সুখী হব তাতে কি তোমার কিছুই যায় আসে না? এশার বাবা বললেন, না, যায় আসে না। তোমার কাছে যদি আমাদের 22 বছরের ভালোবাসা, রাজীবের ছোট থেকে এই পর্যন্ত ভালোবাসার সবচেয়ে বড় কথা আমার মৃত বোনের কাছে দেওয়া ওয়াদার কোনো মূল্য না থাকে, তবে আমার কাছেও তোমার 2 বছরের ভালোবাসার কোনো মূল্য নেই। এশা বলল, তুমি এতটা কঠোর কী করে হতে পারো বাবা? আজ আমার কান্নায় তোমারও মন গলছে না। তুমি কেন বুঝতে পারছো না? আমি এখন রাফিদকে ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না। রাজীব আমার ভালো লাগা ছিল। এশার বাবা বললেন, রাজীব থাকতে যখন অন্য কাউকে ছাড়া থাকতে পারতে, রাজীব আসলে তখন আবার রফিদকে মনে পড়বে না। আমি চিনি তোমাকে, যেটাকে ভালোবাসা বলছো ওটা আবেগ, মিলিয়ে নিও। এশা চিৎকার করে বলল, আমি মেলাতে চাই না, আমি রাফিদকেই চাই। এশার বাবা তখন ঠাস করে গালে একটা থাপ্পড় লাগিয়ে বলল, তোমার এত বড় সাহস! এখন তুমি আমার মুখে মুখে তর্ক করছো?
একে তো ভুল করেছো, আবার আওয়াজ উঁচু করে কথা বলছো। আর ভুলে যেও না রাফিদ এখন বিবাহিত, তাই ওকে নিয়ে ভাবনা বন্ধ করো। এসব ফুপিয়ে কেঁদে উঠল। তারপর তার বাবার দিকে তাকিয়ে বলল, তোমার কারণেই তো রাফিদ এখন বিবাহিত। তুমি যদি ওর বাবাকে অপমান না করতে তাহলে তো ওনারা রাফিদের বিয়ে দিত না। আসল কথা ওদের আমাদের থেকে কম সম্পত্তি আছে, তাই তুমি ওকে মেনে নাওনি। আর এসব নিয়েই তো অপমান করেছিলে, তাই না? তাচ্ছিল্য হেসে এশার বাবা গম্ভীর হয়ে বললেন, তুমি ভালো করেই জানো আমার কাছে সবাই সমান। ওনাদের আগে ভালোভাবেই বলেছিলাম, হয়তো রাফিদকে তারা বুঝিয়েও ছিল, যার কারণে তোমরা পালাতে চাইছিলে। তাই আমি তাদের এভাবে অপমান করি, কারণ আমি জানি আত্মমর্যাদা সম্পন্ন মানুষের যখন আত্মসম্মানে আঘাত লাগে তখন তারা যে সহজে মেনে নেয় না। সেটাই হলো রফিদের বাবা অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলেন। যদি ছেলের মুখের দিকে তাকিয়ে অপমান মেনে নেয়, তাই হুমকিও দিয়েছি। জানি এগুলো করা ঠিক হয়নি, কিন্তু আমি বা কী করতাম? তুমি তো এখন কন্ট্রোলের বাহিরে। তোমাকে বোঝাতে গেলে উল্টো সেই কাজটাই করতে, তাই এমনটা করেছি। তোমার আর রাজীবের বিয়ের দাওয়াত দেওয়ার সময় ক্ষমা চেয়ে নেব, আর বুঝিয়ে বললে তারাও বুঝবেন বলে আশা করছি। আর কি বললে আমাদের থেকে কম সম্পত্তির মালিক, তাই এতে আমার না তোমার প্রবলেম হতো। কেননা যদি তোমরা পালিয়ে যেতে আমি কোনো দিনই তোমাদের মেনে নিতাম না, তাই তোমার অংশের কোনো সম্পত্তিও পেতে না। তোমার কি মনে হয় তুমি ভালোবেসে একসাথে ওদের নিয়মে খাপ খাইয়ে নিতে পারতে? না, পারতে না। যে মেয়ে এসি কার ছাড়া চলতেই পারে না, যে দামি ড্রেস না পরলে নাকি কারোর সামনে লজ্জায় যেতে পারে না, অর্ডার করার সাথে সাথে প্রিয় রেস্টুরেন্টের খাবার সামনে না পেলে যার মাথা নষ্ট হয়ে যায়, প্রতি সপ্তাহে নিম্নে একবার যায় শপিং করতেই হবে, না হলে চলে না। আর নাইবা বললাম, সে মেয়ে ওদের সাথে মিলিয়ে চলতে পারবে বলে আমার মনে হয় না। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভাবো। একবার যদি ভুল মনে হয় তো আবার এসো আমার সামনে। বলেই এশা বাবার নিজের রুমের দিকে হাঁটা দিলেন। তারপর আবার থেমে গিয়ে বললেন, আর হ্যাঁ, আগে শিওর হয়ে নাও যে রাফিদ তোমায় ভালোবাসে নাকি আবেগ। এর উত্তর পেলে তখন ওদের সাথে মিলিয়ে চলতে পারবে কি না তার উত্তর খুঁজো। যদি হ্যাঁ হয় তবে আমার সামনে আসবে, তার আগে নয়। বলেই দ্রুত তিনি নিজের রুমে চলে গেলেন, আর এশা নিচে বসে কাঁদতে লাগলো। রেস্টুরেন্ট থেকে আমরা দুজনেই মন খারাপ করে বাড়ি ফিরলাম। আমার মন খারাপ কারণ এসব পজিটিভ নেগেটিভ কোনো উত্তরই দেয়নি। যদি পরে ঝামেলা করে তাই আগে থেকেই মন খারাপ হয়ে আছে। রাফিদের মন খারাপ হয়তো ওকে সারা জীবনের জন্য ছেড়ে আসার কারণে। দুজনে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম। উনি শুয়ে বিশ্রাম করছে আর আমি আম্মু আব্বুর রুমে চলে আসলাম। তারপর তাদের সব বললাম। তারা বললেন কোনো চিন্তা না করতে, এশাকে কখনোই তারা মেনে নেবে না। আর ও বললেন রাফিদ যদি আমার সাথে খারাপ আচরণ করে বা এশার সাথে যোগাযোগ করে আর আমি জানতে পারি তাহলে ওনাদের জানাতে। তারপর আপু বাহিরে চলে গেলেন। আমি আর আম্মু এসব আলোচনা বাদ দিয়ে গল্প করতে লাগলাম। গল্পের মাঝে এক সময় আম্মু বলল, তোমার তো আর 3 মাস পর ফাইনাল এক্সাম, তোমার বই খাতা সব আনানোর ব্যবস্থা করছি, তুমি এখান থেকে পড়াশোনা করো। তারপর তোমার বাবার বাড়ি গিয়ে পরীক্ষা দিয়ে এসো। তারপর সেকেন্ড ইয়ারে উঠলে এখানের কোনো ভার্সিটিতে ভর্তি করিয়ে দেব। শুনে আমি খুব খুশি হলাম। খুশি হয়েই বললাম, আচ্ছা। আমি এখন ওই কল করে আম্মুকে জানিয়ে দিচ্ছি। শাশুড়ি আম্মুর রুম থেকে বের হয়ে আম্মুকে কল দিয়ে জানালাম। আম্মুও খুশি হলো। তারপর বলল আমার এক্সামের পর ভাইয়ের বিয়ে দেবে। বিয়ে আগে থেকেই ঠিক ছিল, তবে ডেট দেওয়া হয়নি। ওখান থেকে এসে রাফিয়ার সাথে কিছুক্ষণ গল্প ফাজলামো করে জামাইয়ের কাছে চলে আসলাম। উনি ঘুমিয়েছিলেন আর আমি দেখছিলাম বলতে ভাবছিলাম, ও আমাদের সম্পর্ক স্বাভাবিক করতে দুজনকে এগিয়ে আসতে হবে। কিন্তু উনি তো এখন ছ্যাঁকা খাওয়া দেবদাস, জীবনে উনি আগাবেন না, আমারই আগাতে হবে। সম্পর্ক ঠিক করতে না হয় একটু বেহায়া হই, পরে নয়তো এর শোধ তুলব। ওনাকে ঘুম থেকে জাগিয়ে তুললাম। উনি বিরক্ত হয়ে বললেন, আমি কিছুক্ষণ একা থাকতে চাই প্লিজ। আমি মনে মনে বললাম, একা একা থাকতে চাও? যেন এশা নামক পেতনি তোমার মাথায় ঘুরঘুর করতে পারে। বাঙ্গি কোথাকার, আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেব না। তোমার মাথায় শুধু আমার কথা ঘুরপাক খাবে, সেটা বিরক্ততে হোক, রাগে হোক বা ভালোবাসায়। তারপর তাকে আব্বুর বলা কথা বলে ব্ল্যাকমেল করে আইসক্রিম আনতে বললাম। তিনি ডেকে প্রথমে বলল, আমাকে কি একটু শান্তিতে থাকতে দেবে না? সব সময় জ্বালাও। আমি ছলছল নয়নে বললাম, আমি এখনই আব্বুকে বলবো। বিয়ের 8 দিন না যেতেই আমাকে ধমকাচ্ছেন। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে ওকে, আব্বুকে বলতে হবে না, আমি যাচ্ছি। যত্ত সব। আমি মনে মনে বললাম, সব হিসাব খাতায় তোলা থাকলো। আমার সাথে খারাপ আচরণের মজা বুঝবেন পাঙ্গি, তরমুজ কোথাকার। কিছুক্ষণ পরে এক বক্স আইসক্রিম নিয়ে আসলেন। আমি খুশি হয়ে তাকে ধন্যবাদ জানালাম। তিনি উত্তর না দিয়ে আবার শুয়ে পড়ল।
আর আমি ওখান থেকে 3টা আইসক্রিম নিয়ে বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম। একটা রাফিয়াকে দিলাম, 2টা আমি খেলাম। এভাবেই আরও 10 দিন কেটে গেল। এই 10 দিন ওনাকে প্রচুর জ্বালিয়েছি। উনি আব্বুর ভয়ে কিছুই বলতে পারেননি, সব মুখ বুজে সহ্য করেছেন। কিন্তু এখন ঠিকই প্রতিশোধ নিচ্ছে আমাকে পড়ানোর মাধ্যমে। আমি খুব মেধাবী বা একেবারে খারাপ ছাত্রীদের তালিকায় নেই, মধ্য অবস্থান করছি। তাই যখন কিছু ভুল করছি সেই সুযোগে উনি কাজে লাগাচ্ছেন। আম্মু কিছু বলতে আসলে বলে এগুলো পড়া না পারার শাস্তি। এসবের মাঝে যেন তারা না আসে, না হলে আহ্লাদে নাকি আমি ফাঁকিবাজ হয়ে যাব। আজকে বিকালে সবাই মিলে ঘুরতে যাব ঠিক করলাম। সবাই ঠিক আছে, সবাই রাজি, শুধু আমার ঘাড় তেরা বাধ্য জামাই ছাড়া। আজকে ব্ল্যাকমেলেও কাজ হচ্ছে না। তার একই কথা, তার প্রচুর কাজ, আজকে কিছুতেই যেতে পারবে না। পারবে না মানে পারবে না। তারপর কি আর করার। প্রথমবার তার জেদের কাছে হেরে ওনাকে ছাড়াই চললাম সবার সাথে। কোনো বাধা বিপত্তি ছাড়াই অনেক আনন্দ করে বাড়ি ফিরলাম। উনি ছিল না, তাকে একটু মিস করেছিলাম মাঝে মাঝে, তবে বেশিরভাগ সময়ই আনন্দে কেটেছে। এই পরিবারের সবাই আমাকে খুব ভালোবাসে। শাশুড়ি আম্মু তো তার সব দিকে নজর, ঠিকমতো খাচ্ছি কি না, পড়ছি কি না। খারাপ লাগলে মাঝে মাঝে মাথায় হাত বুলিয়ে দেন। মাঝে মাঝেই আমার প্রিয় খাবার উনি বানিয়ে আনেন। আমি তখন লজ্জা পেয়ে বলতাম যে যেখানে আমার আপনাদের করে খাওয়ানোর কথা সেখানে আপনিই করছেন। উনি মুচকি হেসে বলতেন, তোমার আম্মু বানিয়ে আনলেও বুঝি এমনটাই বলতে, নাকি আমাকে মা না ভেবে শাশুড়ি ভেবে ফ্রি হতে পারছো না? শোনো, এখন শরীরে শক্তি আছে তাই করছি। যতদিন পারি করি, তারপর তো সারা জীবন তোমারই করতে হবে। যতদিন শক্তি আছে ততদিন একটু আরাম করো, পরবর্তীতে সব তোমরাই সব সামলাতে হবে। সব কিছুর দিকে খেয়াল রাখেন। আর রাফিয়ার কথা কি বলবো, আমরা এক ভাই এক বোন ছিলাম, তাই বোনের একটা অভাব বোধ করতাম। আমার সেই বোনের আফসোস ও পূরণ করেছে। আমি সত্যিই খুব ভাগ্যবতী যে এমন একটা পরিবার পেয়েছি। তবে একটাই আফসোস, জামাইয়ের মনে এখনও জায়গা করতে পারলাম না। তিনি আগের মতোই আমাকে দেখলে বিরক্ত হন, তবে আগের থেকে এখন একটু বেশি কথা বলেন। আগে তো কিছু বললে কোনো কথা না বলেই ওই কাজ করতো। এখন আমি কিছু জিজ্ঞাসা করলে তার উত্তর দেন বা নিজের প্রয়োজনেও কথা বলেন। কাজ থেকে বাসায় ফিরলে একদম একা রাখি না, সব সময় তার সামনে ঘুরঘুর করি আর বক বক করি, যেন ওনার অবসর সময়ে ভুলেও এসা ওনার ভাবনায় আসতে না পারে। দেখতে দেখতে আজ প্রায় 1 মাস 20 দিন হতে চলল আমাদের বিয়ে হয়েছে। রাতে যখন উনি বাসায় আসলেন আমি অযথা অভিমান করিনি, যদিও মনে মনে প্রচুর অভিমান হয়েছে, কিন্তু ওনাকে বুঝতে দেইনি। কারণ ওনার কাছে এখন আমার অভিমান, অভিযোগ, রাগ কোনো কিছুরই দাম নেই। তাই শুধু শুধু অভিমান দেখানো বোকামি ছাড়া আর কিছুই না। উনি অভিমান ভাঙাবেন তো দূরে থাক, জিজ্ঞাসাও করবেন না, এতে বেশি কষ্ট পাবো। তাই ওনার সাথে স্বাভাবিক আচরণই করছি। রাতে খাওয়া দাওয়া পড়া শেষে ঘুমানোর সময় ওনাকে বললাম, আজ থেকে প্রতিদিন আপনি আমাকে জড়িয়ে ধরে ঘুমাবেন। কথাটা শোনার সাথে সাথে উনি বিছানা থেকে এক লাফ দিয়ে নেমে পড়লেন, যেন পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক কথা তিনি আমার মুখ থেকে শুনছেন। উনি অবাক হয়ে বললেন, এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমি বললাম, এত ঢং করছেন কেন? না বোঝার মতো আমি কিছুই বলিনি। আর এটা হচ্ছে আমাদের সাথে ঘুরতে না যাওয়ার শাস্তি। উনি গম্ভীর স্বরে বললেন, দেখো সব সময় তোমার কথা শুনি, তার মানে এই না যে তুমি উল্টো পাল্টা আবদার করবে আর আমি মেনে নেব। সব কিছু জোর করে হয় না। আমি বললাম, আমি আপনাকে ভালোবাসতে বলিনি, শুধু জড়িয়ে ধরতে বলেছি। আর আমার কথা যদি না শোনেন তো আমি এখনই আম্মু আব্বুকে বিচার দেব। হঠাৎই উনি হাহা করে হেসে বললেন, তো কি বিচার দেবে? বলবে যে আব্বু আপনার ছেলে আমাকে জড়িয়ে ধরেনি? হাসি মুখেই। আমি অবাক হয়ে তার হাসি দেখলাম, কারণ আমাদের বিয়ের পর ওনাকে হাসতে দেখিনি। সব সময় গম্ভীর আর বিরক্তি নিয়ে থাকতেন। খুব ভালো লাগলো ওনার হাসি দেখে। তবে আপাতত ভালো লাগাকে এক সাইডে রেখে ঠোঁট উল্টে বললাম, বলবো আপনি আমাকে বকেছেন আর মেরেছেন। উনি হেসেই বললেন, তো যদি জিজ্ঞেস করে কেন মেরেছি তখন কি বলবে? আমি কিছুক্ষণ ভাবলাম, তারপর বললাম, কিছু একটা বানিয়ে বলে দেব, আর না হলে সত্যিই বলবো। উনি বললেন, সত্যটা বলতে পারবে? আমি বললাম, অবশ্যই পারবো। উনি হাসি দিয়ে বিছানায় বসতে বসতে বললেন, ঠিক আছে বিচার দাও। উনি ভয় পাচ্ছেন না দেখে আমতা আমতা করে বললাম, আমি কিন্তু সত্যিই ডাক দেব। উনি বললেন, আমিও তো বললাম দাও। আমি একটা শ্বাস নিয়ে চিৎকার করে বললাম, ও আব্বু গো, ও আম্মু গো, দেখেন আপনার ছেলে। আর কিছু বলার আগেই উনি আমার মুখ চেপে ধরলেন।
আর বললেন, তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে গেছো? এসব কেউ মা বাবাকে বলে? আমার চিৎকার শুনে আম্মু আব্বু দরজা কড়া নাড়তে নাড়তে বললেন, কি হয়েছে রাইসা, দরজা খোলো। উনি একটা ঢোক গিলে বললেন, ও আর পড়তে চাচ্ছে না, আমি জোর করে পড়াতে চেয়েছি তাই এরকম চিৎকার করছে। আম্মু বললেন, তুই দরজা খোল, আমি রাইসার কাছে শুনবো। উনি চোখ দিয়ে ইশারা করলেন উনি যা বলেছেন তাই বলতে। আমিও আম্মুকে বললাম যে উনি যা বলেছেন সত্য। তারপর ওনারা দরজার ওপাশ থেকেই ওনাকে বকে আর পড়াতে না বলে চলে গেলেন। আমরা দুজন জোরে শ্বাস ফেললাম। আমি মনে মনে বললাম, বাহ, আমার জামাইটার কত বুদ্ধি দেখি। আমার তো এই বিষয়ে মাথায় ছিল না, ভাগ্যিস উনি কিছু বলে ম্যানেজ করেছেন। আমি তো ভয় দেখাতে সত্যি সত্যিই রাগ দিয়েছিলাম, তবে ওনারা আসলে কি বলবো এটা ভাবিনি। উনি ভ্রু কুঁচকে রাগী গলায় বললেন, এই মেয়ে, তোমার মাথায় কি ঘিলু নেই নাকি? সব ঘিলু শুধু আমাকে কিভাবে জ্বালাবে তাতেই কাজে লাগাও। এখনই তো মান সম্মান সব যাচ্ছিল। আমি বললাম, আপনি আমার কথা শুনলে তো আর আমি রাখতাম না, তাছাড়া আপনি তো ম্যানেজ করেই নিয়েছেন। উনি আমাকে ভেঙিয়ে আমাকে কপি করলেন। আমি বললাম, এবার আমাকে জড়িয়ে ধরে ঘুমান। উনি প্রচণ্ড বিরক্তি নিয়ে পাশে শুলেন আর আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন কাঁচা গিলে খাবেন। আমি আবারও দাঁত কেলিয়ে ওনাকে বললাম, কি হলো? উনি ধমক দিয়ে বললেন, ধরতেছি। তারপর আস্তে আস্তে আমার দিকে এগোলেন। ওনাকে আসতে দেখে আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। যতই মুখে এতক্ষণ যাই বলি না কেন, সত্যি বলতে আমারও অনেক লজ্জা লেগেছে। আমাদের মাঝে দূরত্ব কমানোর জন্য লাজ লজ্জা ভুলে এসব বলেছি। আর আব্বু আম্মুকে ভুলেও একই বিষয়ে বলতাম নাকি? ওটা তো ভয় দেখিয়েছি। ওনারা আসলে আমিও বানিয়ে কিছু বলে দিতাম। উনি চোখ বন্ধ করে বার কয়েক নিঃশ্বাস ফেলে জড়িয়ে ধরলেন। সাথে সাথে আমরা দুজনেই কেঁপে উঠলাম। আনইজি ফিল হচ্ছে, জীবনে প্রথম কোনো ছেলের এত কাছে আসলাম। উনি আমার অস্থিরতা দেখে বললেন, নিজেই জড়িয়ে ধরতে বলে এখন নিজেই লজ্জা পাচ্ছ? ওনার কথায় প্রচণ্ড পরিমাণ লজ্জা পেলাম, কিন্তু ওনাকে বুঝতে না দিয়ে বললাম, আপনাকে আমি বলেছি যে আমি লজ্জা পাচ্ছি। উনি বললেন, তাহলে কাঁপছো কেন? আমি বললাম, এমনিতেই। এত কথা না বলে ঘুমান তো। তারপর যেহেতু অস্থিরতায় কারোই ঘুম আসছিল না, তাই আজাইরা ঝগড়া করছিলাম। উনি জড়িয়ে ধরেই ছিলেন, আমিও ছাড়তে দেইনি। এক সময় এমন ঝগড়া করতে করতে দুজনেই ঘুমিয়ে গেলাম। আজানের শব্দে ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে দেখলাম সেরকমই জড়িয়ে ধরে আছে। আমি মুচকি হেসে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলাম, তারপর তাকে ডেকে তুললাম। তিনি ফ্রেশ হয়ে অজু করে মসজিদে চলে গেলেন আর আমিও ফ্রেশ হয়ে অজু করে নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে দুপাতা কোরআন শরীফ তেলাওয়াত করে উঠে রান্নাঘরে আসলাম। উনিও মসজিদ থেকে চলে এসেছেন, এসে আবারও শুয়ে পড়েছেন। আমি আর আম্মু মিলে সকালে সব কাজ করলাম। রাফিয়া অসুস্থ, তাই শুয়ে আছে। এমনি সময় তিনজন মিলে সব করি। উনি খাওয়া দাওয়া করে চলে গেলেন। আমিও বাকি কাজ করে প্রায় 9টার দিকে পড়তে বসলাম। পড়া শেষে উঠে গোসল করলাম। তারপর রাফিয়ার সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। যেহেতু ও অসুস্থ তাই বেশি সময় থাকিনি। জোহরের আজান দিলে নামাজ আদায় করে ওনার সাথে ফোনে কথা বলে ঘুমিয়ে পড়লাম। এইভাবেই দিন কেটে রাত চলে আসলো। কালকের মতোই উনি জড়িয়ে ধরে ঘুমোলেন। তাতেও আমার প্রচুর বকবক করতে হয়েছে। তবে একটা জিনিস খুব ভালো হয়েছে, এশা আর এর মধ্যে কোনো ঝামেলা করেনি। হয়তো বুঝতে পেরেছে, আর উনিও এশার নাম তেমন নেননি বলতে নিতে পারেনি। এভাবেই ওকে জ্বালানোর মধ্য দিয়ে 2.5 মাস দেখতে দেখতে চলে গেল। এর মধ্যে আমি 3বার অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে জ্বর কাশি হয়েছিল। 2বারই আম্মু সেবা যত্ন করেছেন। 3য়বার আল্লাহ আমার বাধ্য জামাইয়ের সঠিক বুদ্ধি দান করেছিলেন, যে কারণে 3য়বার উনি আমার সেবা করেছিলেন। কারণ বারবার যদি আম্মুই করে কেমন দেখা যায়। আর তাছাড়া আম্মুরও বয়স হয়েছে, আমার সেবা করতে গিয়ে উনি অসুস্থ হয়ে পড়বেন। তবে আম্মু বারবার খোঁজ নিয়েছেন। যাই হোক, উনি আমার সেবা করেছিলেন, তার শোধ নিতে হবে না? তাই এবার তার ধুম জ্বর হয়েছে। আমি আমার সর্বোচ্চ দিয়ে সেবা করেছি। উনিও ধীরে ধীরে সুস্থ হয়ে গেছেন। প্রায় 1 সপ্তাহ জ্বর ছিল। এভাবে জোর করা, জ্বালানো, দুষ্টু মিষ্টি, ঝগড়া, খুনসুটির মাধ্যমে 3 মাস পার হয়ে গেছে। আর 15 দিন পর আমার ফাইনাল এক্সাম, তারপর ভাইয়ার বিয়ে। তাই আজকেই আমাদের বাড়ি যাব। কিছুদিন ক্লাস করে সব নোট কালেক্ট করতে হবে, রিভিশন দিতে হবে। তাই 15 দিন আগেই যাচ্ছি। একেবারে ভাইয়ার বিয়ে শেষে আসব। প্রায় মাসের বেশি থাকব। শ্বশুরবাড়ির সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। আম্মু আব্বু বিয়ের দিন যাবে, আর রাফিয়া রফিদ হলুদের আগের দিন যাবে। ভাইয়া নিতে এসেছে। রেডি হয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে ওনাকে কল করলাম, কারণ উনি বাসায় নেই। রিসিভ করলেও বাসায় যাওয়ার ব্যাপারে বললাম। উনি তেমন প্রতিক্রিয়া দেখালেন না, হয়তো মনে মনে খুশিই হয়েছেন এতদিন শান্তিতে থাকতে পারবে বলে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, নিজের খেয়াল রাখবেন।
আর হ্যাঁ, যেহেতু আমার এক্সাম তাই পড়া নিয়ে ব্যস্ত থাকবো, তাই তেমন কল দিতে পারবো না। সুতরাং ভুলেও এক্সের কথা মাথায় আনবেন না। প্রতিদিন শপথ পড়বেন। উনি হালকা হেসে বললেন, আচ্ছা। যদিও ওনার হাসি আমি দেখিনি। একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বললাম, আমি যাওয়ার পর যদি একবার নিজে থেকে কল করেন তাহলে বুঝবো কিছুটা হলেও আমাকে মিস করেছেন। আর যদি আমাকে দেখতে আমাদের বাসায় চলে আসেন তো বুঝবো আমাকে ভালোবাসে ফেলেছেন। আর যদি দুটার একটাও না করেন তো বুঝবো। অনেক দিন পর এ বাড়িতে আসায় আম্মু আব্বু ব্যস্ত হয়ে পড়লেন। আম্মু দৌড়ে গেলেন শরবত আনতে, আর আব্বু পাশে বসিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করতে লাগলেন। তাদের পাগলামি দেখে ভাইয়া বলল, আগে ওকে ফ্রেশ হতে দাও, তারপর সারাক্ষণ পাশে বসিয়ে রেখো। অনেক দিনে ছুটিতে আসছে এবার। ফ্রেশ হয়ে এসে হালকা খাবার খেয়ে আবারও গল্প করতে লাগলাম সবাই মিলে। ও বাড়ির কথা কিছুক্ষণের জন্য ভুলেই গিয়েছিলাম। হঠাৎ করে ফোন বেজে ওঠায় চমকে উঠলাম। তারপর ফোন হাতে নিয়ে দেখি শাশুড়ি আম্মু কল করেছেন। আমি জিভে কামড় দিলাম, কারণ আমি তাদের কল করে জানাতেই ভুলে গেছিলাম যে আমি পৌঁছে গেছি। রিসিভ করে সালাম দিলাম। সাথে সাথে ওপাশ থেকে সালামের উত্তর দিয়ে আম্মু বললেন, কী ব্যাপার, ও বাড়িতে গিয়ে কি ভুলে গেলে নাকি? একবারও তো জানালেও না যে পৌঁছে গেছো। আম্মুকে সরি বলে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রাখলাম। রাতে পড়তে বসার সময় ওনাকে খুব মিস করছিলাম, কারণ প্রতিদিন রাতে উনিই পড়াতো। বাসায় আসার পর এই পর্যন্ত তিনি কল করেননি। আমিও দেইনি, কারণ আমি দেখতে চাই কতদিন পর তার আমার কথা মনে পড়ে। যদি কখনো কল দিয়ে বলে আমি কল করিনি কেন, তো বলবো পড়ায় ব্যস্ত ছিলাম। যদিও শিওর না কল দেবে, তাও ভেবে রেখেছি। এভাবে ভার্সিটিতে যাওয়া, আম্মুর কাজে সাহায্য করা, আব্বু ভাইয়ার সাথে গল্পের মধ্য দিয়ে 3 দিন কেটে গেল। ও বাড়ি থেকে প্রতিদিন শাশুড়ি আম্মু আর রাফিয়া কল দিয়ে খোঁজ খবর নিয়েছে, শুধু আমার জামাই ছাড়া। সারাদিন ভালোভাবে কাটলেও রাতে খুব খুব বেশি ওনাকে মিস করি। কয়েকবার ফোন হাতে নিয়েও বসেছিলাম, ভাবছিলাম কল দেবো কি দেব না। মন বলছিল দিতে, মস্তিষ্ক বলছিল না দিতে। শেষে মস্তিষ্কই জিতে গেল, আর এই 3 দিনে ওনাকে কোনো কলই করিনি। রাতে পড়তে বসেছিলাম, এমন সময় ফোন বেজে উঠল। আমি ভেবেছি হয়তো রাফিয়া কল দিয়েছে, তাই ফোন হাতে নিলাম। তাকিয়ে দেখলাম ফোনে বাধ্য জামাই লেখা জল করছে। আমি ভুল দেখছি কিনা তাই বোঝার জন্য হাত দিয়ে চোখ কচলে আবার দেখলাম, না, সত্যিই তিনিই কল করেছেন। খুব খুশি হলাম, হয়তো এতদিন পর আমাকে মিস করছে। এসব ভাবতে ভাবতেই কল কেটে গেল। আমি কল ব্যাক করতে যাব তার আগেই পুনরায় ওনার কল আসলো। রিসিভ করে সালাম দিলাম। ওপাশ থেকে উনি উত্তর দিয়েই বললেন, ওখানে গিয়ে কি ফাঁকিবাজ হয়ে গেছো নাকি ঠিকমতো পড়ছো না? ভালো মন্দ জিজ্ঞাসা না করেই এমন কথা বলাতে খানিকটা ভ্যাবাচ্যাকা খেলাম। তারপর উত্তর দিলাম, আজব, আমি পড়তে বসবো না কেন? আমি ঠিক মতোই পড়াশোনা করছি। উনি বললেন, তো রিসিভ করতে এত দেরি হলো কেন? তুমি যদি তোমার রুমেই থাকতে তাহলে এতক্ষণ লাগে রিসিভ করতে? আমি অবাক হয়ে গেলাম। মাত্র একবার কল মিসড গেছে, তাতেই ভাবছে আমি ঠিকমতো পড়ছি না। অবাক এক সাইডে রেখে উত্তর দিলাম, আপনি যে কল করেছেন তা বিশ্বাসই হচ্ছিল না। বিশ্বাস করতে করতে কল মিসড হয়ে গেছে। উনি হয়তো এমন উত্তর আশা করেননি, তাই কিছুটা আমতা আমতা করে বললেন, সত্যিই তুমি ঠিকমতো পড়াশোনা করছো তো? আমি বিরক্ত হয়ে উত্তর দিলাম, অবশ্যই, সামনে এক্সাম পড়বো না? উনি বললেন, এটাই জানার জন্য কল করেছিলাম যে ঠিকমতো পড়ছো কি না, না হলে পরীক্ষায় তো রসগোল্লা পাবে। আমি গাল ফুলিয়ে বললাম, আমি মেধাবী না হতে পারি, বাট এত খারাপ ছাত্রী না। যেহেতু উনি কল দিয়েছেন তাই আমি নিজ থেকে আরও কথা বললাম। উনি উত্তর দিলেন, আবার মাঝে মাঝে নিজ থেকেই বলেছেন। প্রায় 40 মিনিটের মতো কথা বলেছি। উনি ঠিকমতো পড়তে বলে কল কেটে দিলেন। আমি অবাকই হয়েছিলাম। এতক্ষণ কথা বলাতে উনি যে আমাকে মিস করেছিলেন তা বেশ বুঝতে পেরেছি। আমি খুব খুশি হলাম এতে, কারণ আমাদের সম্পর্কটা এক ধাপ এগিয়ে গেছে। শাশুড়ির বলা কথাটা একদিন হয়তো সত্যিই হবে। বৈধ সম্পর্কের জোরে একদিন ঠিক উনি আমাকে ভালোবাসবে। আমি সেই দিনের অপেক্ষায় রইলাম। তবে আমি কিন্তু এই কদিনে ওনাকে প্রচুর ভালোবেসে ফেলেছি, যদিও এখনও বলিনি। আমি চাই উনি আগে বলুক, উনি বলার পরে আমি বলবো। এভাবেই দিন কাটতে লাগলো। কাল এক্সাম। এই কয়েকদিনে উনি রোজ নিয়ম করে একবার করে কল করেছেন। একবারের বেশি কল দিলে হয়তো ওনাকে কেউ শাস্তি দিবেন, তাই একবারের বেশি কল দেননি। আমি নিজে থেকে কল দিলে একটু কথা বলার পরই বলে, এখন কল রেখে মন দিয়ে পড়তে বসো। তাতে আমার মনটা খারাপ হয়ে যেত, তাও আমার ওই ভালোভাবে কল কেটে পড়তে বসতাম। আজ পরীক্ষা, মোটামুটি সবই পড়ে এসেছি।
তাও হার্টবিট বেড়ে যাচ্ছে। কি হবে না হবে, ভাইয়া ভার্সিটিতে দিয়ে গেছে। ওনার সাথে আসার আগে কথা হয়েছে, উনি ভয় না পেতে বলেছে, প্রশ্ন বুঝে মাথা ঠান্ডা রেখে উত্তর দিতে বলেছেন। আজকে সব পরীক্ষা শেষ হলো, মাথা কিছুটা চিন্তামুক্ত হলো। রেজাল্টের জন্য আবার চিন্তায় থাকতে হবে। এর মধ্যে উনি একবারও আমাকে দেখতে আসেননি, তবে ভিডিও কলে কথা হয়েছে। যদিও আমি চেয়েছিলাম উনি আসুক, তবে উনি যে নিজে থেকে কোনো খোঁজ খবর নিচ্ছে, এতেই আমি অনেক খুশি। কাল ভাইয়ার গায়ে হলুদ, আজকে রাফিয়া আর রাফিদের আসার কথা। যেহেতু মেয়ের জামাই ননদ বলে কথা, তাই আম্মু নানান খাবারের আয়োজন করেছেন, আমিও সাহায্য করেছি। কলিং বেল বাজার শব্দে চমকে গেলাম, হয়তো ওনারা এসে পড়েছেন। আমার হার্টবিট বাড়তে লাগলো। আজ কত দিন পর ওনাকে দেখব। কাঁপা কাঁপা পায়ে গিয়ে দরজা খুললাম। ওপাশে উনি আর এসা দাঁড়িয়ে আছে। আমি তাকিয়ে রইলাম ওনার দিকে। তাই দেখে রাফিয়া মজা করে বলল, আমাদের কি দরজায় দাঁড় করিয়ে রাখবে, নাকি ভাইয়াকে পরেও দেখতে পারবে? আগে ভিতরে আসতে দাও, খুব ক্লান্ত হয়ে গেছি। আমি লজ্জা পেয়ে দরজা থেকে দূরে সরে দাঁড়ালাম। ওনারা ভিতরে আসলেন। আম্মু জলদি করে সব নাস্তা সাজাতে লাগলেন। আমি রাফিয়াকে একটা রুম দেখিয়ে দিয়ে ফ্রেশ হতে বললাম। তারপর উনাকে নিয়ে আমার রুমে আসলাম। উনি এই পর্যন্ত ফোনে এত কথা বললেও কখনো কেমন আছে জিজ্ঞাসা করেনি, আজও করলেন না। তাই আমি বললাম, কেমন আছেন? উনি ব্যাগ বিছানায় রাখতেই বললেন, আলহামদুলিল্লাহ। কিন্তু উল্টো আমাকে জিজ্ঞাসা করলেন না, তাই আমার মনটা খারাপ হয়ে গেল। আমি ওনাকে ফ্রেশ হতে বলে বাইরে চলে আসলাম। ওনারা ফ্রেশ হয়ে এসে হালকা পাতলা খাবার খেয়ে রাফিয়া বিশ্রাম করতে চলে গেল, আর রাফিদ আব্বু ভাইয়ার সাথে কথা বলতে লাগলেন। আমি আর আম্মু রাতের খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়লাম। ওনার সাথে কিছুক্ষণ গল্প করতে খুব ইচ্ছা করছিল, কিন্তু ওনার সেই আগের মতোই থাকাতে মনটা খারাপ হয়ে গেল। আমি তো ভেবেছিলাম হয়তো আমাকে কিছুটা হলেও পছন্দ করে, তাই কল দিয়ে খোঁজ নিত। এখন মনে হচ্ছে হয়তো শাশুড়ি আম্মু অথবা শ্বশুর আব্বুর কারণে কল দিতেন। একরাশ মন খারাপ নিয়েই আম্মুকে সাহায্য করছি। জামাইকে কি দিয়ে আপ্যায়ন করবে আম্মু তাতে এতই ব্যস্ত যে আমার মন খারাপও চোখে পড়ছে না। এতে অবশ্য ভালোই হয়েছে, জিজ্ঞেস করলে কী বা উত্তর দিতাম। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই সবার রুমে গেলে আমি রাফিয়ার রুমে আড্ডা দিচ্ছি। আসলে ওনার সামনে পড়তে চাই না, এতদিন ফোনে নর্মালভাবে কথা বলার পর এখন আবার গম্ভীর হয়ে আছেন, তাই যেতে ইচ্ছে করছে না। রাত প্রায় 11টা, রাফিয়ার ঘুম পেয়েছে, তাই বাধ্য হয়ে আমার রুমে আসলাম। গিয়ে দেখি উনি শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছেন। রুমে যে তার বউ নাই, এতে তার কোনো মাথা ব্যথা নাই। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে রুমে প্রবেশ করলাম। ভীষণ কান্না পাচ্ছে, তাই নিজেকে স্বাভাবিক রেখেই ওনাকে বললাম, কী ব্যাপার, এখনও ঘুমাননি? উনি আমাকে এক পলক দেখে মোবাইলটা পাশে রেখে ওনার সামনে বসতে বললেন। আমি ওনার কথা মতো ওনার সামনে বসলাম। উনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমাদের বিয়ের আজ 6 মাস হতে চলল, কিন্তু আমি এখনও তোমাকে মন থেকে মেনে নিতে পারিনি। ওনার কথা শুনে মনের ভেতরে ধক করে উঠল। কিছু না বলে ওনার কথা শুনতে লাগলাম। উনি বিছানা থেকে নেমে জানালার কাছে বাইরে তাকিয়ে বলতে লাগলেন, আমার জীবনের প্রথম ভালোবাসা এশা। প্রথমবার কোনো মেয়েকে দেখে মুগ্ধ হয়েছিলাম, তারপর আস্তে আস্তে ভালোবেসে ফেললাম। কিন্তু ওর যে ছোটোবেলা থেকে বিয়ে ঠিক করা ছিল জানতাম না। যদিও মাত্র 2 বছরের ভালোবাসা ছিল, তবুও খুব ভালোবেসে ফেলেছিলাম। তাই তো বিয়ের পর তোমাকে ওই কথাগুলো বলেছিলাম। মা বাবার প্রতি খুব রাগ লাগছিল, কেন তারা আমার সাথে এমন করলো। ওনার কথা শুনে আমার খুব ভয় হলো। হঠাৎ এতদিন পর উনি এসব কেন বলছেন? তবে কি এশা আবার ওনার জীবনে ফিরে এসেছে? কথাটা ভাবতেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো, চোখে পানি চিকচিক করতে লাগলো। উনি উল্টো দিকে দাঁড়িয়ে আমাকে দেখছে না। আমি চোখের পানি মুছে নিজেকে সামলিয়ে আবারও ওনার কথা শুনতে লাগলাম। উনি আরও বলছেন, তবে সেদিন সবচেয়ে বেশি আঘাত পেলাম যেদিন জানতে পারলাম আমার কারণে আমার পরিবার এতটা অপমানিত হয়েছে। আর এশার ছোটোবেলা থেকে বিয়ে ঠিক ছিল, কিন্তু এশা আমাকে বলেনি। সেদিন আমার মনের অবস্থা কী ছিল বিশ্বাস করো, আমি বলে বোঝাতে পারবো না। তারপর থেকে প্রতিদিন তুমি কিছু না কিছু জোর করে করাতে, শপথ পড়াতে। আমিও সব মেনে করতে লাগলাম, কারণ আমার আর এশার পথ আলাদা হয়ে গেছে। বুঝতে পেরেছিলাম তোমার এত জোর করাতেও আমি এশাকে পুরোপুরি ভুলতে পারিনি, এখনও পারছি না। যতই হোক প্রথম ভালোবাসা। স্বামীর মুখে এমন কথা শুনে চোখ থেকে টপ টপ করে না চাইতেও পানি পড়ছিল। আজকে যেন জোর দিয়ে কিছু বলা বা করানোর জোর পাচ্ছি না। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে গেল। উনি আরও বলছিলেন, তবে আমি ওকে সত্যি ভুলে যেতে চাই, তোমাকে মেনে নিতে চাই। এতদিন যেমন আমাকে সময় দিয়েছো, তেমনি আরও কিছু সময় চাই নিজেকে সামলে নিতে।
এতদিন কথাগুলো বলতে না পেরে দম বন্ধ হয়ে আসছিল। আজকে কিছুটা হালকা লাগছে, কিন্তু এই কথাগুলো কিছুতেই আমার কান পর্যন্ত পৌঁছায়নি। আরও কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু আমার কোনো সাড়া শব্দ না পেয়ে পিছনে তাকালেন। তাকিয়ে দেখলেন আমি ঘুমিয়ে পড়েছি। তাই উনিও একটা দীর্ঘশ্বাস ফেলে আমার পাশে শুয়ে পড়লেন। রাতে কাঁদতে কাঁদতে কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। প্রতিদিনের মতো ফজরের আজানের শব্দে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম উনি আমাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছেন। কেন জানি প্রতিদিনের মতো আজ খুশি হতে পারলাম না, কারণ তিনি সব আমার জোর করাতে করেছেন, নিজ মন থেকে নয়। কাল রাতের কথা মনে পড়তেই আবারও চোখ ভিজে গেল। তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেলাম। কিছুক্ষণ কান্না করার পর ফ্রেশ হয়ে অজু করে ওনাকে ডেকে তুললাম। আজ উনি বাড়িতেই নামাজ আদায় করলেন। দুজনেই নামাজ শেষে উনি আব্বুর সাথে আজকের আয়োজন নিয়ে আলোচনা করতে গেলেন, আর আমি আম্মুকে সাহায্য করতে চলে গেলাম। আমাদের সাহায্য করতে রাফিয়াও চলে আসলো। আমরা অনেক নিষেধ করার পরও আমাদের হাতে হাতে কাজ করতে লাগলেন। হলুদের সব কাজ সম্পূর্ণ হলো। সারাদিনে আমি একটুও হাসিনি। সবাই তখন কিছু জিজ্ঞাসা না করলেও অনুষ্ঠান শেষে একে একে ভাইয়া, আব্বু, আম্মু, রাফিয়া জিজ্ঞাসা করলো মন খারাপ কেন। সবাইকে বললাম মন খারাপ না, মাথা ব্যথা করছে তাই চুপচাপ। সবাইকে অনেক কষ্টে বিশ্বাস করাতে পারলেও ভাইয়া আর রাফিয়া বিশ্বাস করলো না। ওদের আরও কিছুক্ষণ বোঝানোর পরেও যখন দেখলাম মানছে না, তখন আর কথা না বাড়িয়ে আমার রুমে চলে আসলাম। আমার পিছু পিছু রাফিদও আসলেন। এসে আমাকে তার মুখোমুখি দাঁড় করিয়ে জানতে চাইলেন কি হয়েছে। ওনার এই প্রশ্নে যেন নিজেকে সামলাতে পারলাম না, ফুপিয়ে কেঁদে উঠলাম। তিনি ব্যস্ত হয়ে কান্নার কারণ জানতে চাইলেন। আমি তবুও কিছু বলছি না, কেঁদেই যাচ্ছি। কিছু বলছি না দেখে উনি নিজে থেকে আমাকে জড়িয়ে ধরলেন। তারপর মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, তোমার কি রাতের জন্য মন খারাপ? আমি পানি ভর্তি চোখে ওনার দিকে তাকালাম। আমার এমন নীরবতা আর তাকানো দেখে বুঝতে পারলেন যে কালকের জন্যই মন খারাপ। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে জড়িয়ে ধরেই বললেন, তুমি হয়তো কাল রাতে আমার পুরো কথা শোনোনি। আমি কথা শেষে তাকিয়ে দেখলাম তুমি ঘুমিয়ে গেছো। কতটুকু শুনেছো আমি জানি না। যদি পুরোটা শুনতে তাহলে হয়তো কালকে রাতের জন্য মন খারাপ করে থাকতে না। আমি ওনার কথা শুনে ওনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। উনি আমার দিকে তাকিয়ে আবারও বললেন, আমি কালকে যা বলেছিলাম সেগুলো নিজেকে হালকা করতে বলেছিলাম। যেহেতু তুমি চাও আমি তোমাকে মন থেকে মেনে নেই, আর আমি যেহেতু এখনও এশাকে পুরোপুরি ভুলতে পারিনি, তাই তোমার কাছে আরও সময় চেয়েছিলাম। আমিও চাই তোমাকে মেনে নিতে, কিন্তু সেটা মন থেকে, বাধ্য হয়ে না। আমি অবাক হয়ে শুনলাম আর ভাবছি আমি কি ঠিক শুনছি? উনি কি আমাকে সত্যিই মেনে নিতে চান? তাহলে কালকে কেন এগুলো বললো? আমি ছলছল চোখে ওনার দিকে তাকালাম। উনি হয়তো বুঝতে পেরেছেন, তাই বললেন, আমি আগেই বলেছি নিজেকে হালকা করতে মনের কথাগুলো বলেছিলাম, কিন্তু তুমি তো পুরোটা না শুনেই ঘুমিয়ে পড়েছো। আর আজ শুধু শুধুই মন খারাপ করেছিলে। নাকি তুমি চাও না আমি মনের কথা প্রকাশ করি? মুচকি হেসে আমি চোখ মুছে বললাম, না, আমি সত্যি খুশি হয়েছি যে আপনি নিজের মনের কথা নিজ থেকে আমায় বলেছেন। আমারই উচিত ছিল সব সময় জোর না করে মাঝে মাঝে আপনার মনের কথা শোনা। উনি বললেন, আচ্ছা হয়েছে হয়েছে, এখন চলো খেয়ে ঘুমাবে। কালকে অনেক ধকল যাবে। সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়াই ইসলামিক শরীয়ত মোতাবেক সব নিয়ম মেনে ভাইয়ার বিয়ে সম্পন্ন হলো। আজকে সকালেই শ্বশুর শাশুড়ি এসেছেন। আমরা পরশুই সবাই চলে যাব। ভাবিকে এ বাড়িতে আনার পর অনেক মজা করলাম। একটু মন খারাপ হলো। যদি আমার বিয়ে না হতো তাহলে ভাবির সাথে অনেক মজা করতে পারতাম। ভাবি খুব ভালো মনের মানুষ। ভাইয়ার শ্বশুরবাড়ির সকলেই বেশ ভদ্র বিনয়ী। হাসি মজা আনন্দের মধ্য দিয়ে আমার ও বাড়িতে যাওয়ার দিন এসে গেল। আম্মু, আব্বু, ভাইয়া ভাবিকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আজকে আমরা ও বাড়িতে যাব আর ভাইয়া ওর শ্বশুর বাড়িতে যাবে। আম্মু বলছিল আর কয়েকদিন আমাকে রেখে যেতে। আমিও থাকতে চেয়েছিলাম, কিন্তু শাশুড়ি আম্মু বললেন অনেক দিন হয়েছে এ বাড়িতে আছে, কিছুদিন ও বাড়িতে থাকুক, পরে আবার এসে থাকবে। আম্মুও আর কিছু বলতে পারেননি। আসার সময় আম্মু আর আমি অনেক কেঁদেছিলাম। আব্বুরও চোখে পানি ছিল। আর ভাইয়া বারবার বলে দিয়েছে ও বাড়িতে কোনো সমস্যা হলে বা কেউ কিছু বললে সাথে সাথে ভাইয়াকে বলতে। ভাবি বলেছেন যেন তাড়াতাড়ি আবার বেড়াতে আসি। গাড়িতে বসেও কাঁদছিলাম। আমার কান্না দেখে উনি বললেন, বিয়ের 6 মাস পর এখন এমনভাবে কাঁদছো যে মনে হচ্ছে আজকেই তোমার বিয়ে হয়েছে আর পরিবার ছেড়ে চলে যাচ্ছ। তাই কেঁদে কেঁদে পুকুর বানিয়ে ফেলছো, নাকি ভাবির কান্নার ছোঁয়া লেগেছে তাই কাঁদছো?
এমন ফাজলামো করে কথা বলতে কিছুক্ষণের জন্য কান্না বন্ধ হয়ে গিয়েছিল। উনি যে আমার সাথে মজা করবেন আমি কল্পনাতেও ভাবতে পারিনি, কারণ সব সময় উনি মুখ গম্ভীর করে রাখতেন। তারপর আবারও কেঁদে দিলাম। এই কান্নার সুখ দুঃখ মিশ্রিত ছিল। এ বাড়িতে আসার পর খুব ভালোভাবেই দিন কাটছিল। বিশেষ করে উনি আমার সাথে ফ্রি হওয়াতে আরও ভালো দিন কাটছিল। কিছুদিন পর বিকালে সবাই মিলে গল্প করছিলাম, সাথে হালকা নাস্তা। উনিও আজকে বাসায় দুপুরের পর আর যাননি। হঠাৎ করে কলিং বেল বাজতেই সবাই সেদিকে তাকালাম। রাফিয়া উঠে দরজা খুলে দিল। ওপাশে এশার আব্বুকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখ কালো করে ফেলল। তারপরও ভদ্রতার খাতিরে সালাম দিল। শ্বশুর জানতে চাইলেন কে এসেছে। এশার আব্বুকে দেখে উনিও মুখ গম্ভীর করে ফেললেন। আমি যেহেতু এশার আব্বুকে চিনি না, তাই শুধু বসে বসেই দেখছিলাম। এশার আব্বু বললেন, ভেতরে আসতে বলবেন না? আব্বু গম্ভীরভাবে রাফিয়াকে বললেন এশার আব্বুকে ভেতরে আসতে দিতে। রাফিয়া দরজা থেকে সরে দাঁড়ালো। এশার আব্বুকে দেখে সবাই মুখই গম্ভীর হয়ে গেল। রাফিদেরও। এশার আব্বু এসে সোজা শ্বশুর আব্বুর পাশে বসলেন। ভালো মন্দ জিজ্ঞেস করতে লাগলেন। আব্বুও উত্তর দিলেন, তবে মুখে গম্ভীরতা বজায় রেখে। রাফিদ উঠে চলে যেতে চাইছিলেন, তখন তার হাত ধরে আবার বসিয়ে দিলাম। তারপর জানতে চাইলাম উনি কে। রাফিদ বলল, এশার আব্বু। সাথে সাথে আমার মুখও গম্ভীর হয়ে গেল, আর মাথায় হাজারটা প্রশ্ন ঘোরাঘুরি করতে লাগলো। ওনার আসার কারণ কি? এশার আব্বু কথা বলার এক পর্যায়ে আব্বুর হাত ধরে বললেন, সেদিনের ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত। আমি তো আপনাদের বলেছিলাম যে এশার বিয়ে ঠিক মৃত বোনের কাছে ওয়াদা দেওয়া। আমি জানি আপনার রাফিদকে বুঝিয়েছিলেন, কিন্তু ওরা বোঝেনি, উল্টো পালাতে চেয়েছিল। তাই আমি বাধ্য হয়ে আপনাদের অপমান করেছিলাম, যেন আপনারা রাফিদের অন্য কোথাও বিয়ে দিয়ে দেন। বিশ্বাস করেন, যদি ওয়াদা না থাকতো তো রাফিদকে আমি মেনে নিতাম, কারণ ও রিজেক্ট করার মতো পাত্র না। তবে রাজীবও অনেক ভালো ছেলে। আমরা সবাই মনোযোগ দিয়ে ওনার কথা শুনছিলাম। উনি একটা লম্বা শ্বাস নিয়ে আবারও বলেন, হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জেগেছে যে আপনাদের অপমান না করে আমার মেয়েকেও বোঝাতে পারতাম, কিন্তু এতে আরও উল্টা হতো। ছোট থেকে আহ্লাদ দিয়ে বড় করাতে জেদি হয়ে গেছে। যখন যা চায় তাই ওকে দিতে হবে। ওকে বোঝাতে গেলে সত্যি সত্যিও পালিয়ে যেত। তাই আপনাদের সাথে খারাপ আচরণ করেছি, আর তার জন্য আমি সত্যিই লজ্জিত, ক্ষমা প্রার্থী। আব্বু হয়তো বুঝতে পেরেছে তার অবস্থা। এই এশার আব্বুর হাত ধরে বললেন, এভাবে বলবেন না। আপনি যদি এই কথাগুলো সেদিনই বলতেন, তাহলে আজ এরকম পরিস্থিতিতে পড়তে হতো না। এশার বাবা লজ্জিত মুখে বললেন, আমি তখন ভেবে কিছু করিনি। আমার মাথায় শুধু ছিল যেভাবেই হোক রাফিদের অন্য কোথাও বিয়ে দিতেই হবে। তাই ওনাকে থামিয়ে দিয়ে আব্বু বলেন, আচ্ছা বাদ দিন, নাস্তা করেন। এশার আব্বু এক গ্লাস পানি খেয়ে বললেন, সামনে শুক্রবার এশার বিয়ে, আপনারা অবশ্যই আসবেন। আব্বু বললেন, চেষ্টা করব। এশার আব্বু বললেন, চেষ্টা না, আসতেই হবে। যদি আসেন তো বুঝবো আমাকে মন থেকে ক্ষমা করেছেন, না হলে ভাববো আমার কৃতকর্ম ক্ষমারও অযোগ্য। আব্বু বললেন, আরে এভাবে বলছেন কেন? আমি সত্যিই ক্ষমা করে দিয়েছি। আমরা যাব। এশার আব্বু বললেন, আচ্ছা তাহলে আজ আসি। তারপর আবার আমার দিকে তাকিয়ে বললেন, রাফিদের বউ? আব্বু বললেন, হুম। এশার আব্বু হেসে বললেন, বাহ, বেশ মিষ্টি তো। তুমিও কিন্তু অবশ্যই আসবে, আর সবাইকে নিয়ে আসার দায়িত্ব কিন্তু তোমার। আমি মুচকি হেসে বললাম, আচ্ছা। তিনি চলে গেলেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে রাফিদকে বললাম, আচ্ছা আপনার কি মন খারাপ? এশার বিয়ে হয়ে যাচ্ছে তাই। উনি ভ্রু কুঁচকে বললেন, মন খারাপ হবে কেন? বরং আমি খুব খুশি ও নিজের জীবন গুছিয়ে নিচ্ছে। আমি আরও কিছু বলতে যাব, তার আগেই তিনি বললেন, পুরনো কথা বলে বা মনে করে বর্তমান নষ্ট করা উচিত নয়। আমিও মুচকি হেসে বললাম, হুম। তারপরে ঘুমিয়ে পড়লাম। আজ এশার বিয়ে, অনেক সুন্দরভাবে সব আয়োজন করেছেন, কোনো ত্রুটি রাখেননি। আমাদের দেখে এশার আব্বু আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। আমি গেলাম এশার কাছে। ও এমনিতেই দেখতে অনেক সুন্দরী, আজকে বিয়ের সাজে আরও সুন্দর লাগছে। আমি নিজেই মুগ্ধ হয়ে ওকে দেখতে থাকলাম। তারপর গেলাম ওর সাথে কথা বলতে। ওর সাথে কথা বলে বুঝতে পারলাম এই বিয়ে ও মন থেকেই করছে। আমাদের বিয়ের পর 2-3 মাস মন খারাপ ছিল। তারপর রাজীবকে সব সত্য বলে দেয়। অবাক করার বিষয়, রাজীব ওকে কিছুই বলেনি, উল্টো সাপোর্ট করেছে। বেশি বেশি কল দিয়ে খোঁজ খবর নিয়েছে। তার 1 মাস পরেই দেশে চলে এসেছেন, যেন এশা একা ফিল না করে। দেশে আসার পর অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছে, বেশি বেশি সময় দিয়েছেন। তার ধারণা উনি কম সময় দিতেন, তাই এশা অন্য কারোর প্রতি আকর্ষিত হয়েছে। তার 3 মাস পর এশা নিজেই বিয়ের কথা বলেছে। ওর সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলাম আমার একমাত্র জামাইয়ের কাছে। উনি যেহেতু জানতেন আমি এশার কাছে ছিলাম, তাই এই বিষয়ে কোনো প্রশ্ন করলেন না। উনি গল্প করতে লাগলেন।
আর আমি ওনাকে দেখতে লাগলাম। ওনার মুখে বিষাদের ছাপ ছিল না, বরং দেখে ওনাকে হালকা লাগছিল। দেখতে দেখতে কেটে গেছে 6 বছর। আমি এখন এক মেয়ের মা। আমার মেয়ের নাম রাইমা। আমি একটা বেসরকারি স্কুলে শিক্ষকতার কাজ করি। এটা আমার ছোটোবেলারই ইচ্ছে ছিল, টিচার হওয়া। ওনারা কেউ বাধা দেননি, তবে এতদিনে ওনার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে পারিনি। মাঝে মাঝে উনি ঘুরতে নিয়ে যান, প্রতিদিন কিছু না কিছু কিনে আনেন খাওয়ার জন্য, বিশেষ করে আইসক্রিম, মাঝে মাঝে ফুলও নিয়ে আসেন, নিজের হাতে সাজিয়ে দেন। উনি মুখে না বললেও ওনার ভালোবাসা অনুভব করতে পারি। তবুও ওনার মুখ থেকে শোনার প্রবল ইচ্ছা। এর মধ্যে রাফিয়ার বিয়ে হয়ে গেছে, ওরও একটা ছেলে হয়েছে 2 বছর বয়স। ভাইয়ার 4.5 বছরের একটা মেয়ে আর 1.5 বছরের একটা ছেলে আছে। এশার একটা ছেলে আছে 4 বছরের। আজকে আবার একটা খুশির সংবাদ এসেছে, আমি আবারও মা হব। উনি আসলে ওনাকে বলাতে খুব খুশি হলেন। খুশিতে আমাকে উঁচু করে ঘুরতে লাগলেন। তারপর এ বাড়ি ও বাড়ি সবাইকে জানালেন আজ ও বাড়ির লোক আসবে। শাশুড়ি সব আয়োজন করেছেন, আমাকে কিছুই করতে দিচ্ছেন না। আগের বাড়ির মতো 1.5 বছরের মতো আমাকে সব কাজ থেকে ছুটি দিয়েছেন। আনন্দ হাসি খুশির মধ্য দিন কেটে গেল। রাতে উনি ফুল নিয়ে আসলেন, তারপর আমার সামনে হাঁটু গেড়ে বললেন, তুমি তো বলবে না, আমিই বলছি। আমি চেয়েছিলাম তুমি আগে বলো। তোমার আশায় থাকলে বুড়ো হয়ে গেলেও ভালোবাসি কথাটা শোনা হবে না। অবশেষে আমি তোমাকে অনেক ভালোবাসি। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে পাশে চাই। সারা জীবন এভাবেই আমার পাশে থেকো। আমি সত্যিই খুব ভাগ্যবান তোমায় জীবনসঙ্গী হিসেবে পেয়ে। ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমার চোখ থেকে আনন্দের অশ্রু পড়ছে। আমি ওনার হাত থেকে ফুল নিয়ে আমিও বললাম, আমিও আপনাকে খুব ভালোবাসি। সারা জীবন আপনার পাশেই থাকতে চাই। মনে মনে ভাবলাম, শাশুড়ি আম্মুর কথাই সত্যি হলো। বৈধ সম্পর্কের জোরে উনি ঠিক আমাকে ভালোবেসে ফেললেন। তো বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত হলো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।